ओम जवा कुसुम शंकार संकश्यपयं महाद्युतिं दंतारिं सर्वपापग्न परतस्मै दिवाकर दिव्य शंखतुषारावं किरीट दानव संभव नमामि शासिनं भक्त शंभो मुकुट भूषणं धरणी गर्भ संभूतं विद्युत्पुंज समप्रभं कुमारं शक्त्यस्तं च लोहितांगं नामं प्रियंगु कलिका श्यामं रूपेण प्रतिमं बुधं सौम्यं सर्वगुणपेतं नमामि शशिनं सुतं प्रियंगु कलिका श्यामं रूपेण प्रतिमं बुधं सौम्यं सर्वगुणपेतं नमामि शशिनं सुतं देवतानामीशिनं च गुरुं कनकसन्निभं वन्दे भूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हेमकुन्दमिनालाभं द्वितीयं परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणम्यहं नीलाञ्जय चय पक्कं रविशुनं महाग्रहं छाया गर्भसम्भूतं वन्दे भक्ता शनिश्चरम् अर्धकायं महाघोरं चन्दादित्य विमर्दकं सिंहिकाया सुतं रुद्धं तं राहुं प्रणम्यहं पलाशधूमशङ्काशं ताराग्रह विमर्दकं रुद्धं रुद्धात्मकं कुरुं तं केतु प्रणम्यहम्। ओम शांति ओम शांति ओम शांति। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা দ্বিতীয় ব্যাচ ক্লাস নাম্বার 10। তো এই 10 নম্বর ক্লাসে আপনাদের টপিকস রয়েছে ভাগ্য রেখায় ভাগ্য বিচারের কৌশল। তো আমরা অনেকেই কিন্তু ভাগ্য রেখা চিনি, আবার অনেকে চিনি না। তো এই যে ভাগ্য রেখা চিনি, আমরা অনেকেই বলবো যে আমরা চিনি, আবার অনেক সময় দেখবেন যে ভাগ্য রেখা আমরা চিনছি না। তো এই যে ভাগ্য রেখা চিনছি না বা চিনি কিভাবে, এটি আমি কিভাবে বললাম। দেখুন, ভাগ্যরেখা প্রথম দাগানোর আগেই বলি, একটি হাত এখানে অঙ্কিত আছে, তার ভিতর আয়ু রেখা আছে, শিরোরেখা আছে, হৃদয় রেখা আছে, ভাগ্যরেখা নেই। তো এই যে ভাগ্যরেখা নেই, তাহলে ভাগ্যরেখাকে দিতে হবে। তো ভাগ্যরেখা কি কি ভাবে দেওয়া যায়? প্রথম দেখুন, একে একে খুব সূক্ষ্মভাবে লক্ষ্য রাখুন। আয়ু রেখার সঙ্গে যুক্ত কোন রেখা উঠে শনির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে গেলে এটা ভাগ্যরেখা বলে। আবার আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী যে কোনো রেখা বৃহস্পতি শনির ক্ষেত্রে গেলে এটিকেও ভাগ্য রেখা বলা হয়ে থাকে। আবার আয়ু রেখা থেকে আধা ইঞ্চি দূর থেকে কোন রেখা উঠে শনির ক্ষেত্রে পর্যন্ত গেলে এটিও ভাগ্য রেখা বলা হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে চন্দ্র ক্ষেত্র থেকে কোন রেখা উঠে শনির ক্ষেত্রে গেলে এটাও ভাগ্য রেখা বলা হয়ে থাকে। তাছাড়া ধরুন, অনেক সময় দেখা যাচ্ছে মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা উঠে শনির ক্ষেত্রে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এটি ভাগ্য রেখা বলা হয়ে থাকতে পারে। অর্থাৎ ভাগ্য রেখা সর্বোচ্চ বৃহস্পতি এবং শনির ক্ষেত্রের মধ্যে থাকতে হবে, এর বাইরে থাকলে চলবে না। এখন এটির মধ্যে আমাদের দেখতে হবে যে এই ভাগ্য রেখাটি উপর থেকে নামলো না নিচে থেকে উঠলো। এটি কিন্তু আমাদের প্রথম চিনতে হবে যে রেখাটি আমাদের নেমেছে না উঠেছে। তাহলে আমরা কিভাবে চিনবো? এটি চেনার জন্য কিন্তু রেখার গোড়ার দিকটা ডিপ থাকবে আর উপরের দিকটা ক্রমাগত সরু থাকবে, যদি এভাবে অঙ্কিত হয়। এইবার অনেকেই কিন্তু ভুল করেন যে এই যে মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা উঠেছে, এটি যে শনির ক্ষেত্র থেকে মঙ্গলের ক্ষেত্রে নেমেছে নাকি প্রকৃত মঙ্গলের ক্ষেত্র থেকে উঠেছে। অর্থাৎ এই ভুলটা যদি আমরা ধরতে পারি, তাহলেই না কিন্তু ভাগ্য রেখায় ভাগ্য জানার কৌশল আমরা শিখতে পারবো। কথায় বলে যে ভাঙা চোরা ছেঁড়া কাটা বা ধরুন তিল ক্রস জব যুক্ত ভাগ্য রেখার থেকে ভাগ্য রেখা না থাকাই অনেকাংশে শুরু। তো কথা হচ্ছে, ভাগ্য রেখা না থাকলে কি তার ভাগ্য থাকবে না? এখানে কয়েকটি কথা কিন্তু সামনে চলে আসে
যে ধরুন যার হাতে ভাগ্যরেখা নেই তার ভাগ্য নেই, এটা বলা কিন্তু ভুল। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যার হাত নেই তার ভাগ্য নেই, এটাও বলা কিন্তু ভুল। আবার দেখা যাচ্ছে হাত নেই পা নেই তারও ভাগ্য নেই, এটাও কিন্তু বলা ভুল। তাহলে ভাগ্য রেখা কি? যার হাত নেই সে ব্যক্তিও কিন্তু দেখুন জীবনে অনেক বড় কিছু করছে। কি করছে, কিভাবে করছে, এগুলো সন্ধ্যাবেলার ক্লাসে আমরা কিছু পাবো। কারণ হচ্ছে আমরা প্রথম ব্যাচের সমাপ্তি ক্লাস কিন্তু আজকে হবে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রথম ব্যাচের প্রাথমিক শিক্ষার সমাপ্তি ক্লাস আজ। তো যদি আপনাদের মন চায় কেউ তাহলে সেখানে যোগদান করতে পারেন, আর মন না চাইলে মানে যোগদান করার কোনো বাধ্যবাধকতা নেই যে আমরা প্রাথমিক শিক্ষায় আছি বা দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আমরা কি যোগদান করতে পারবো কিনা, এই ব্যাপারে কোনো কথা নেই। আপনারা যোগদান করলে করবেন, না করলে তো নাই, আবার ভিডিও দেখার সুযোগও পাবেন। তো যাই হোক, এই যে ভাগ্যরেখা আমাদের বা হাত নেই, আমরা চলতে পারি না বা লিখতে পারি না, দেখুন অনেকে কিন্তু পা দিয়ে লিখে পাস করছে, এমনও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আবার দেখা দেখা যাচ্ছে ডান হাত নেই, বাম হাত দিয়ে লিখে সে পাস করছে। আবার দেখা যাচ্ছে হাত দুটিই নেই, সে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে বা মুখে মুখে শুনে শিক্ষা গ্রহণ করে সে কয়েকটি ভাষায় কথা বলতে পারছে, এমনও কিন্তু দেখা যাচ্ছে। তো এই ভাগ্যরেখার গুরুত্ব আমরা যে নেই আবার এটি ভাবলেও কিন্তু চলবে না। আমরা ভাগ্যরেখার গুরুত্ব আছে কি নেই, ধরেন আমরা যদি সৌভাগ্যবান হই তাহলে, যেমন ধরুন সমীরণ বাবু সুদূর কানাডা থেকে জ্যোতিষ শিক্ষা নিতে পারছেন যে ঘরে বসে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মাধ্যমে। তাহলে এই কোচিং সেন্টার কেন, আরো প্রতিষ্ঠানের মাধ্যমে শিখতে পারবেন। তাহলে এটি উনার সৌভাগ্য রয়েছে বা ভাগ্যে রয়েছে যে ঘরে বসে শিখছেন। আবার দেখা যাচ্ছে অনেকে ঘরে বসে উপার্জন করছেন, আবার কেউ বাইরে সারা দিন পরিশ্রম করেও কিন্তু সেই মূল্য দিনের শেষে মূল্য পাচ্ছেন না। আবার ভাগ্য যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে আমি ক্লাস যে ওই কানাডায় যেয়ে নিচ্ছি, সমীরণ বাবুর কাছে গিয়ে আমি শিখিয়ে আসছি। যেমন আগের কালে পণ্ডিত ব্যক্তিরা বা এখনো অনেক গৃহ শিক্ষক, আমরা প্রত্যেকেই সন্তানের জন্য গৃহ শিক্ষক রাখি। গৃহ শিক্ষকরা গৃহে গিয়ে আমাদের সন্তানদের শিক্ষা দেয়। তাহলে কি হচ্ছে যে শিক্ষক সেই শিক্ষার্থীর কাছে যাচ্ছে, মানে কি হচ্ছে শিক্ষার্থীর ভাগ্যে রয়েছে তার জায়গায় বসে শেখা, আর শিক্ষকের ভাগ্যে রয়েছে যে বিদ্যা বিক্রি করে তারপর আমার উপার্জন হবে। এটি কিন্তু ভাগ্যের কেরানো, অর্থাৎ ললাটে যেটি লেখা রয়েছে সেটি হবে। তো সেটিকে আমাদের বের করতে হবে। আবার ওই শিক্ষক দেখা যাচ্ছে বাড়ি গিয়ে পড়াচ্ছেন, কিন্তু মাসের শেষ ওই শিক্ষার্থী বেতন দিচ্ছেন না। কই গেল শ্যামল কান্তি মণ্ডল, আমাদের শিক্ষার্থী, ওই মানে আমাদের শিক্ষক মানুষ? এমনকি ঘটছে না যে সারা মাস ধরে টিউশন করছি অথচ মাথায় যে বেতন পাচ্ছি না? তাহলে এটি কি ভাগ্যের বাধা। আবার দেখা যাচ্ছে কেউ হয়তো তাদের বাড়ি থেকে তার নিকটতম শহরে যাবেন, কেউ দেখা যাচ্ছে পায়ে হেঁটে জগিং করতে করতে যাচ্ছেন, আনন্দ উল্লাস করতে করতে বা যে কোনো ভাবে হোক হেঁটে যেতে হচ্ছে, কারণ রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়ার টাকা নেই বা নিজের গাড়ি নেই, হেঁটে যেতে হচ্ছে। আবার কেউ দেখা যাচ্ছে রিক্সায় যাচ্ছেন, কেউ দেখা যাচ্ছে হয়তো মোটরসাইকেলে যাচ্ছেন, কেউ বাসে করে যাচ্ছেন, কেউ প্লেনে করে যাচ্ছেন, আবার কেউ নিজের প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছেন। তো এই যে ভাগ্য যদি ভালো হয় তাহলে ধাপে ধাপে আমরা কিন্তু উপরের দিকে উঠব, সঠিক জায়গায় সঠিক নক করব। আর ভাগ্য যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের ওই হাঁটাটাকে হাসিতে রূপান্তর করে তারপর আমাদের হেঁটে চলতে হবে। অর্থাৎ গন্তব্যে আমার পৌঁছাতেই হবে, গন্তব্যে আমরা পৌঁছাবো, কিন্তু কখনো হেঁটে পৌঁছাবো বা কখনো বিমানে করে পৌঁছাবো, এটি ভাগ্য। বক্স দিয়ে কাজ হয়নি, বক্স খুলে ফেলেছি, আমার এখানে সাউন্ড যায় না। তো সেইভাবে দেখা যাচ্ছে কি আমাদের ভাগ্যের গুরুত্ব, যেমন সকালবেলায় ধরেন আমরা নাস্তা করেছি,
কেউ দেখা যাচ্ছে হয়তো 2 টাকার রুটি খেয়েছেন, আর কেউ দেখা যাচ্ছে খিচুড়ি খেয়েছেন মাংস পোলাও দিয়ে, এমন কিন্তু ঘটেছে। তাহলে ভাগ্যে আবার কারো আছে সে খেতেই পারেনি 1 গ্লাস জল খেয়ে। অনেক সময় দেখেন আমরা এই যে উপবাস থাকি বা রোজা রাখি, 1 গ্লাস জল খেয়ে তারা সেহরি খাবার জোগাড় করতে পারেনি, তারা কিন্তু আবার সেই সিয়াম সাধনায় লিপ্ত হয়েছে। তো এই যে বিষয়গুলো, এগুলো ভাগ্যের লিখন। যদি তাই না হবে তাহলে সবাই ধনী হতো বা সবাই গরিব হতো, সবাই এক কাতারে মিলিত থাকতো। তখন কিন্তু আবার আরেকটি অসুবিধা ছিল, আমরা কিন্তু তখন শিক্ষক পেতাম না, আমরা ডাক্তার পেতাম না, আমরা উকিল পেতাম না, আমরা ইঞ্জিনিয়ার পেতাম না। তো যখন পেতাম না, আবার নাপিত পেতাম না, ধোপা পেতাম না। তো না পেলে কিন্তু আমাদের সেই সমস্যা থেকেই যেত। আমার কথা হচ্ছে যে, যেমন বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তি বিল গেটস বলেছেন যে তোমরা গরিবের ঘরে জন্মগ্রহণ করেছো, এটি তোমার দোষ নয়, কিন্তু তুমি গরিব থেকে মারা গেছো, এটি কিন্তু তোমার ব্যর্থতা, অর্থাৎ এটি তোমার দোষ। আরে বেটা, তোমার ভাগ্যে না কথা বলেছে, তোমার ভাগ্যে ছাই ধরলে স্বর্ণ হয়েছে, তাই বলে কি সবার হবে? আবার অনেকে বলেছেন স্কুলের লাস্ট বেঞ্চের ছেলেটি গুগলের সিইও। তাহলে সিইও সেই যদি এত বড় পদে চাকরি করতে পারেন, তাহলে আর লেখাপড়া করার দরকারই বা কি? ভাগ্য যদি আমাকে সবই করে দেয়, তাহলে আমার কর্মের আর গুরুত্ব কোথায়? কিন্তু আমি বলবো, কর্ম আর ভাগ্য এক সূত্রে গাঁথা দুটি মালা, বা দাড়িপাল্লার এপাশ আর ওপাশ। কোনো পাশ নিচু হলে জীবন চলবে না। যে কর্ম করব না, শুধু ভাগ্যই আমাকে নিয়ন্ত্রণ করবে, ভাগ্যই আমার চলার পথকে সুগম করবে, এটি কিন্তু কখনো হতে পারে না। এটি কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ দুই দিকে সবসময় ব্যালেন্স রেখে চলতে হবে। আমার ভাগ্যে রয়েছে ঢাকায় যাব আজকে, তো বিমানে গেলে আধা ঘন্টায় যেতে পারি, বাসে গেলে 3.5 ঘন্টায় যেতে পারি, লোকাল বাসে গেলে 5 ঘন্টায় যেতে পারি, পায়ে হেঁটে গেলে 2 দিনে যেতে পারি, নৌকায় গেলে 4 দিনে যেতে পারি। তো আমার চেষ্টা করতে হবে যে সময় বাঁচানোর জন্য কিভাবে একটু দ্রুত যেতে পারি। জ্যোতিষও আমরা শিখতে পারি, আমরা জ্যোতিষী হতে পারি। 3 ঘন্টার শর্ট কোর্স নিয়ে পরের দিনই কিন্তু জ্যোতিষ হয়ে যেতে পারি। দীর্ঘ 1 বছর ধরে আমাদের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন নেই। কিন্তু মনে করবেন, যে ব্যক্তি শর্টকাট পথে ধনী হবে, তার সফলতার গ্রাফ তত নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ আমরা যত তাড়াতাড়ি ভাগ্যের উন্নয়ন পাবো, তত কিন্তু আমাদের সফলতার গ্রাফ নিচে নামবে। কিভাবে নামবে? এটি যারা গণিতবিদ আছেন বা যারা বুঝছেন, তারা ধরেন বা একটু অনুধাবন করলে বুঝতে পারবেন সফলতা কি আর বড় হওয়া কি। শুধু ধনী হলেন, লটারিতে আজকে 500 কোটি টাকা পেলেন, তো এই ধনী হলেন, তার গ্রাফটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে। আর যদি আপনি কষ্ট করে প্রতিদিন 100 টাকা করে জমিয়ে যদি ওই 500 কোটি টাকার মালিক হন, সেটির সফলতার গ্রাফ আর ওই লটারিতে 500 কোটি টাকা পেয়ে সফলতার গ্রাফ এক নয়। গ্রাফ আঁকুন, তারপরে গ্রাফের ব্যাখ্যা করুন, তখন বুঝতে পারবেন। তো আমাদের কথা হচ্ছে ভাগ্য রেখা কেন গুরুত্ব দেব জীবনের। আমরা প্রত্যেক ক্ষেত্রে বললাম যে আয়ু রেখা, হ্যাঁ আগেই গুরুত্ব দিতে হবে, কারণ আয়ু রেখা, আয়ু না থাকলে আমরা জীবনে আর কি বা করব। শিরোরেখার সময় বললাম যে মস্তিষ্ক যদি ঠিক না থাকে, তাহলে আমরা জীবনে কোথায় যাব। হৃদয় রেখার ক্ষেত্রে বললাম, হৃদ যদি ভালো না থাকে, আমার হৃদ মাঝারে যদি কিছু না থাকে, যদি আনন্দ না থাকে, তাহলে হৃদয় রেখা যদি ত্রুটি থাকে, তাহলে আমরা যাব কোথায়। এইবার ভাগ্য রেখার ক্ষেত্রে বলছি, ভাগ্য রেখা না থাকলে ভাগ্যের প্রদীপ নিভে যাবে, তা কিন্তু বলিনি। ভাগ্য রেখা না থাকলেও সে সৌভাগ্যবান হতে পারে। আবার ভাগ্য রেখা থাকা সত্ত্বেও দুর্ভাগ্য তার জীবনে জেঁকে বসতে পারে, কারণ আপনি অলস। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটাকে বাদ দিয়ে কোনো ক্রমেই চলবে না। অর্থাৎ পরিশ্রম একদিকে, বা আমাদের মেধা একদিকে, প্রযুক্তি একদিকে, কৌশল একদিকে, আর ভাগ্য আরেকদিকে। তো এই ভাগ্যের সাপোর্ট থাকবে, তবেই না আমরা ভাগ্য হব।
তো এবার আমাদের কিন্তু টপিকস হচ্ছে খালি ভাগ্যবান হব না, ভাগ্যরেখা কেমন থাকলে কি হয় সেটিও কিন্তু নয়। আমাদের টপিকসটা কিন্তু ভাগ্য রেখায় ভাগ্য বিচারের কৌশল। আমাদের কিন্তু বিচারের কৌশল জানতে হবে। তো সেই বিচারের কৌশল যদি জানতে হয়, তাহলে ধরুন একটি হরোস্কোপ কিন্তু তৈরি করতে হবে। তো হরোস্কোপ কেন তৈরি করতে হবে? কারণ আমরা কিন্তু মাদার অ্যাস্ট্রোলজি থেকে আমরা শিক্ষা নিয়েছি যে আমাদের কোন প্ল্যানেট থেকে কি বিচার করা হবে, তার সঙ্গে ভাগ্য রেখার ভাগ্য বিচারের যে কৌশল, সেটি ওখান থেকে আমাদের সম্মিলন ঘটাতে হবে। তবেই না আমরা সেই ভাগ্য রেখার মর্ম বুঝবো। আর যখন মর্ম বুঝবো, তখন না হাত দেখতে গিয়ে আমরা কিন্তু ভাগ্য রেখা কোথায় কি অবস্থানে আছে ওই দিকে নজর দিব, ওখানে গিয়ে চোখ আটকাবো, নচেত কিন্তু আটকাবে না। এটি কিন্তু বুঝতে হবে। তো আমরা একটি ছক বানিয়ে ফেলি, খুব দ্রুত বানিয়ে ফেলি। একজন এক জন্ম তারিখ বলুন, একটি তারিখ বলুন, খুব দ্রুত। মানে ক্লাস আধা ঘন্টা পরে মানে শুরু হয়েছে, আর ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এজন্য আমাদের দ্রুত করতে হবে। 12 1973, 1972, একটা বলছে 1972 হচ্ছে সাল, একজনে বলুন মাস, March, বললাম আরেকজন বলেন, আরেকজন বলবেন মাস, আরেকজন বলবেন জানুয়ারি জানুয়ারি হ্যাঁ জানুয়ারি জানুয়ারি। একজনে একটি তারিখ বলুন, 6 6। একজনে টাইম বলুন, ভোর 4টা 5 মিনিট 4:05। জন্মস্থান বলুন একজনে, স্যার লালমনিরহাট স্যার। লালমনিরহাট। ছক বের করুন। 6 জানুয়ারি 1972 ভোর 4:05 লালমনিরহাট জন্ম। কে বের করতে পারবেন? পারবেন কেউ? হ্যাঁ, বের করুন। বলুন। কি করতে দাও সোমবার শ্যামলকান্তি বাবু, এত সময় কেন? আমার ল্যাপটপটা নিয়ে আসে, আমি বের করে দিই তাকে। কি বের করে দিবা আমার নতুন ল্যাপটপটা নিয়ে আসে, যেটা দিয়ে আমি কাজ করতেছিলাম। আরে যন্ত্রণা, এতক্ষণ আমি বের করে নিলে হয়ে যেত। 06011972, টাইম হচ্ছে 0405। ওই জন্ম সব বের করতে হচ্ছে। লগ্ন বৃশ্চিকে স্যার। হ্যাঁ, লগ্ন বৃশ্চিকে, বৃশ্চিকে বুধ বৃহস্পতি। ও বৃহস্পতি স্যার। লগ্ন বুধ ধনু বৃহস্পতি। রবি তারপরে হচ্ছে রবি ধনুতে। মকরে হচ্ছে, সবাই দ্রুত লিখে নিন, মকরে শুক্র। শুক্র। তারপরে মিনে মঙ্গল। বৃষে শনি। মঙ্গল শনি হচ্ছে বৃষে, শনি বৃষে, কেতু হচ্ছে কেতু ওই কর্কটে, আর হচ্ছে চন্দ্র সিংহে। চন্দ্র সিংহে, আর কিছু নেই। চন্দ্রের স্যার রাহু তো বসে নাই, রাহু বসবে। রাহু শুক্রের সঙ্গে। রাহু শুক্র। পূর্ব ফল্গুনী নক্ষত্র। তো দেখুন এখানে
আমরা ভাগ্য বিচার করি প্ল্যানেট থেকে, প্ল্যানেটের কোন জায়গা থেকে, এটা কে বলতে পারবেন? কোন ঘর থেকে ভাগ্য বিচার করি, এটা কে বলতে পারবেন? স্যার নবম ঘর থেকে স্যার। এই নবম ঘর থেকে ভাগ্য বিচার করি, ভাগ্যের ক্ষেত্রে আর কোন ঘরকে দেখার প্রয়োজন আছে কি, এটা কে বলতে পারবেন? নবম ঘর থেকে ভাগ্য বিচার করি, আর কোন ঘরকে এই ভাগ্যের সঙ্গে কি যুক্ত রাখার প্রয়োজন আছে কি নেই, এটা কেউ কেউ বলতে পারবেন? স্যার স্যার যুক্ত অষ্টম আছে। হবে কি স্যার? অষ্টম হ্যাঁ, স্যার, অষ্টম হবে, অষ্টম। কেন অষ্টম হবে? দেখুন, কোন ক্লাসটায় বলেছিলাম যে আমাদের লগ্ন থেকে সকল ঘরকে দেখে আসতে হবে? কোন ক্লাসটিতে বলেছিলাম? কোন দেখার জন্য ক্ষেত্রে বলেছিলাম? কোন ঘর থেকে কি বিচার করা হবে এটাই দিয়েছি, আপনাদের জানিয়েছি বা ক্লাস নিয়েছি? না না না, হয়নি স্যার। কেন হয়নি? হয়নি মানে শুধু এটা একটা আবার স্যার হয়নি। শীট দেওয়া শীটে আমরা পাইছি স্যার, শীটে পাইছি। আমরা বলে দিছি না, আমরা যে লিখে দিয়েছি লগ্ন থেকে জীবিকা, লগ্ন থেকে দেহমান, লগ্ন থেকে, তারপর 2 নাম্বার থেকে ধন সম্পদ, দলিল পত্র, তারপরে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি, এভাবে লিখে দিইনি? 3 নাম্বার থেকে ভাই বোন, স্যার, ধৈর্য, হ্যাঁ, জি স্যার, সাহস, মনোবল, জনবল, এগুলো বলে দিয়েছি না? 4 নাম্বার জি থেকে স্যার। বন্ধু মিত্র, জমি জমা, দাম্পত্য জীবন, তারপরে হচ্ছে কন্যা সন্তান, কন্যা সন্তানের প্রতিষ্ঠা, প্রাথমিক শিক্ষা, এগুলো ধাপে ধাপে বলে যায়নি? এই ক্লাস হ্যাঁ হয়নি? বলে গেছি। কি বলে? স্যার বলছিলেন স্যার যে সেদিন কি পঞ্চম সুবিধা থেকে শিক্ষা, সেখান থেকে পিতা পুত্র, তারপরে বিদ্যা বুদ্ধি, জ্ঞান গরিমা, সক্ষতা, এগুলো বলিনি? ষষ্ঠ থেকে ব্যাধি পীড়া, তারপরে ঋণ, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, ভয়ভীতি, অপমান অপদস্থ, এগুলো বলিনি? সপ্তম থেকে দাম্পত্য জীবন, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, তারপরে হচ্ছে আপনার অংশীদারি ব্যবসা, তারপরে কামনা বাসনা, প্রেম, এগুলো বলিনি? অষ্টম ঘর থেকে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, চোর ডাকাত, দস্যু তস্কর ভয়, তারপরে যাবতীয় ঘাতক, ঘাত প্রতিঘাত, এগুলো অষ্টম ঘর থেকে বলিনি? নবম ঘর থেকে ভাগ্য, পিতা মাতা, গুরুজনদের সহযোগিতা, আশীর্বাদ। এই যে ক্লাস শুরু হওয়ার আগে কে যেন বলছিলেন যে গুরু কৃপা কি, গুরু কিভাবে পাবো, তো সেটি নবম ঘর থেকে বলিনি? দশম ঘর থেকে কর্ম, ব্যবসা, কোন কর্ম কোন ব্যবসা, তারপরে হচ্ছে উচ্চশিক্ষা, সেই সঙ্গে হচ্ছে অংশীদারি ব্যবসা বাণিজ্য, মামলা মোকদ্দমা, বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তন, এগুলো বলিনি? তারপরে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, সেই সঙ্গে আদেশ উপদেশ, এগুলো দশম ঘর থেকে বলিনি? একাদশ ঘর থেকে আয়, তার পাওনা টাকা আদায়, তারপরে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া, প্রাপ্তি, তারপরে হচ্ছে বিশেষ করে যা আমাদের চাওয়া পাওয়া, এগুলো বলিনি? দ্বাদশ ঘর থেকে ব্যয়, ব্যয় কোন দিকে হবে, কোন কেমন যাবে, দাম্পত্য জীবন বিচ্ছেদ ঘটবে কিনা, আত্মীয়দের সাথে বিচ্ছেদ ঘটবে কিনা, তারপরে সঙ্গীদের সঙ্গে বিচ্ছেদ ঘটবে কিনা, এমনকি দেখা যাচ্ছে পাপ কাজে লিপ্ত হব কিনা, মোক্ষ লাভ হবে কিনা, এগুলো লিখিয়ে দিইনি, বলে দিইনি? সুবীর দিয়েছেন মহন্ত স্যার। স্যার আমি ক্লাস নিয়ে যাওয়ার পরে ভাব থেকে আপনাদের বলেনি, সব বলে লিখে দিয়েনি? জি স্যার, হয়েছিল স্যার, হয়েছিল স্যার। তাহলে কি ক্লাস দেখেছেন আপনারা? আমি কি করে মাথায় রাখলাম তাহলে এটি যে হ্যাঁ ক্লাস হয়েছে? আমি তো এই পর্যন্ত দিয়ে তারপরে ভাবগুলোকে আমি কয়েকটা ভাব বলে দেওয়ার পরে বাকি ভাব সুবীর মহন্ত স্যারকে বলে গেছিলাম যে এগুলো আপনারা লিখায় দেন বা বলে দেন। এটা হয়নি কি করে? ব্যাকের ভিডিও সব সময়ের জন্য দেখে নেবেন, তা না হলে কিন্তু সামনের দিকে আগানো যাবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ভাগ্যের ক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু দেখতে হবে, আমরা শুধু জানি যে নবম থেকে ভাগ্য বিচার করা হয়, নবম ঘর থেকে। তাহলে ভাগ্য যদি আমার নবম ঘর থেকে বিচার করা হয়, 2 নাম্বার ঘর থেকে ধন বিচার করা হয়, তো ধন সম্পদ কি ভাগ্যের মধ্যে পড়ে না? পড়ে? জি স্যার, পরে স্যার। পরে পরে আমার যদি অর্থ সম্পদ সঞ্চয় না হয়, তাহলে আমার ভাগ্য দিয়ে কি হবে?
আমার ভাগ্যরেখা স্পষ্ট, একেবারে চন্দ্রক্ষেত্র থেকে উঠে বা মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্রে গেছে, কিন্তু আমার ধনভাবে পাপ গ্রহ অবস্থান করছে বা পাপ গ্রহ দৃষ্ট হয়ে বসে আছে বা ধন ধন ক্ষয় হওয়ার মতো গ্রহ সেখানে চরম ভাবে অবস্থান করছে। তাহলে ওই ভাগ্য রেখায় কি আমার ধন সঞ্চয় করাবে? বলে না। যদি না করায় তাহলে আমার সেই ভাগ্য রেখার মূল্য কোথায়? এটি আমাদের কেন দেখতে হবে? এই প্ল্যানেটটি আমরা কেন দেখব? প্রথম কথা আমি বলেছি যে ভাগ্য রেখা কিন্তু বৃহস্পতি এবং শনির মধ্যেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে শনির মধ্যে, খুব কম ক্ষেত্রে থাকবে বৃহস্পতির মধ্যে। ধরুন একটি রেখা চন্দ্র ক্ষেত্র থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে গেছে ভাগ্য রেখা, ওই জাতকের প্ল্যানেটে দেখতে হবে চন্দ্র বৃহস্পতি যুক্ত অথবা চন্দ্র বৃহস্পতি দৃষ্ট। দেখুন সপ্তম, অষ্টম, নবম, দেখেন বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে চন্দ্রের উপর, তো হয় চন্দ্র দৃষ্ট থাকবে আর নয়তো চন্দ্র বৃহস্পতি যুক্ত থাকবে প্ল্যানেটে। কারণ চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে গেল, চন্দ্র বৃহস্পতির কানেকশন তৈরি হলো, মানে এটা জীবযোগ তৈরি হলো, জীবন দেওয়ার একটা পথ তৈরি হলো। তো যে পথ তৈরি হলো, সাউন্ড আসে কার ওখান থেকে? একটু মিউট করুন। প্রদীপ কুমার মিউট করে রাখুন। তো এই যে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠেছে, মানে সারা জীবন লোকের সহযোগিতা পাওয়া যাবে, অপরের সহযোগিতা পাওয়া যাবে। তো যার জীবযোগ তৈরি হবে বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়ে, সেই ব্যক্তিও কিন্তু সহযোগিতা পাবে। এইবার কথা হচ্ছে বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়েছে, সেখানে রাহু যুক্ত বা রাহু দৃষ্ট হয়েছে, এমনও কিন্তু হতে পারে। তো যখনই হবে তখন তার হাতে কিন্তু দেখা যাবে এই রাহুর ক্ষেত্র থেকে রেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে অ্যাটাক করেছে। অর্থাৎ দ্বীপযোগ যে চন্দ্রক্ষেত্র থেকে রেখা উঠে ভাগ্য রেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে গেল, প্রচন্ড শুভ ফল দিল, কিন্তু রাহুর ক্ষেত্র থেকে একটি রেখা গিয়ে ওখানে টাচ করার কারণে তার ওই জীবযোগ ধ্বংস করে দিয়ে তাকে অধঃপতনের দিকে নামিয়ে দিল, আর জীবনে উঠতে দিল না। আবার দেখুন, আপনাদের বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে, একটু বুঝে নিন, তারপরে দেখুন মস্তিষ্ক ধীরে ধীরে খুলবে। ধরুন মণিবন্ধ থেকে রেখা উঠে শনির ক্ষেত্রে গেল, আর শনির আঙ্গুল বেয়ে উপরে উঠে গেছে। বাহ, এর মতো সৌভাগ্যবান ব্যক্তি আর নেই। তাহলে মণিবন্ধন অর্থাৎ শুক্র এবং চন্দ্রের মানে মিশ্রণ, তার মাঝখান থেকে রেখা উঠে শনির আঙ্গুলের দ্বিতীয় পর্ব বা প্রথম পর্বে টাচ করেছে, এর থেকে আর শুভ ভাগ্য রেখা হবে এমন দুনিয়ায় নেই। তো এই যে শুভ ভাগ্য রেখা, তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে, তার প্ল্যানেটে শনি দেখুন তার লগ্নের উপর দৃষ্টি প্রদান করেছে। এমনকি ধরুন শুক্র, শনি যে শুক্রের ঘরে আর শুক্র যে শনির ঘরে এসে অবস্থান করেছে, ক্ষেত্র বিনিময় করেছে, অবশ্য ক্ষেত্র বিনিময় শুভ যোগ। তো সেই ক্ষেত্র বিনিময় করেছে, ধরুন করলো, কিন্তু এই ক্ষেত্র বিনিময় কতটুকু শুভ ফল প্রদান করছে এটি কিন্তু এখান থেকে দেখে আসতে হবে। দেখতে গেলে তখনই দেখতে হবে যে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ, শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় করে সে কি করলো, তার সঙ্গে আর কোনো পাপ গ্রহের অবস্থান বা দ্যুতি বা দৃষ্টি আছে কিনা। তো দেখতে গেলেই দেখবো কিন্তু রাহু শুক্র যুক্ত হয়ে বসে আছে। শুধু ভাগ্যরেখা দেখতে গেলে, যেমন গত ক্লাসে হৃদয় রেখার ক্লাসে বলেছিলাম যে আমরা একটি মাত্র রেখা দেখব, কিন্তু এর সঙ্গে যে সূক্ষ্ম ছোট ছোট রেখা হাতের মধ্যে থাকে, প্রত্যেকের হাত এভাবে বাজ করবেন, এইভাবে হাত নাড়ানো শিখতে হবে, এইভাবে এভাবে। তো যখন নাড়াবেন দেখবেন ছোট ছোট রেখা রয়েছে। আবার ঠিক আলো এভাবে রেখে, মানে চোখের সোজাসুজি আই বরাবর হাতের এই মণিবন্ধনটা ভাঁজ করে আই বরাবর রেখে তারপরে তাকিয়ে পড়বেন, তাহলে দেখতে পারবেন যে সূক্ষ্ম রেখা কিভাবে এদিক ওদিক
অ্যাটাক করেছে বা যুক্ত হয়েছে বা ধরুন সেখান থেকে নেমেছে, এটি দেখতে পাবে। সোজাসুজি হাত ধরে যা দেখা না যাবে তার থেকে এভাবে ধরে দেখুন, প্রত্যেকে ধরে দেখুন, বেশি স্পষ্ট দেখা যাবে। আর যখন এভাবে নাড়াবেন তখন কিন্তু এই ভাঁজগুলো দেখা যাবে। যখন নাড়াবেন তখন ভাঁজগুলো দেখা যাবে, যত ভাবে রিফ্লেক্স করবে। তো ওই ভাঁজের ওখানে ছোট ছোট চিকুন কলম দিয়ে দাগ দিন, একটি দাগ আঁকুন। একে তারপরে আপনাদের হাতের ভাগ্যরেখা দেখুন, যে ভাগ্যরেখায়, বিশেষ করে ভাগ্যরেখা মানে কি, ভাগ্যরেখা কোন গ্রহের ফল দেয়, এটি আগে আমাদের জানতে হবে। ভাগ্যরেখা ফল দেয় কিন্তু কেতু গ্রহের। সে চলার পথে সাপোর্ট নেয় শনির এবং শুক্র, চন্দ্র, বৃহস্পতি, এই 4টি গ্রহের সহযোগিতা নেয়। শুক্রের ন্যায়, চন্দ্রের ন্যায়, আর বৃহস্পতির ন্যায়, আর হচ্ছে শনির ন্যায়, এই 4টি গ্রহের সহযোগিতা নেয়। যদি সহযোগিতা পায় তাহলে ভাগ্যের গাছটি দ্রুত বড় হয়, আর যদি সহযোগিতা না পায় তাহলে ভাগ্যের গাছটি দুদিন পরে পাতা ঢলে পড়ে বা কুঁচড়ে যায়, পোকায় ধরে, ধরে ধীরে ধীরে গাছটি মৃত্যুবরণের দিকে ধাবিত হয়। যে ভাগ্যের গাছটি উঠেছে, আপনারা লক্ষ্য রাখুন এইবার প্রত্যেকের হাতে, যে ভাগ্যের গাছটি উঠেছে সেখানে শুক্র, চন্দ্র আর হচ্ছে শনি, বৃহস্পতি, এই 4টি গ্রহের স্থান থেকে কোন রেখা গিয়ে ওই ভাগ্য রেখাকে অ্যাটাক করেছে কিনা। তার আগে জেনে নিন যে শুক্র, চন্দ্র আর বৃহস্পতি আর শনির সঙ্গে কেতুর কি শত্রুতা আছে কি নেই। জানেন শত্রুতা কেতুর শত্রুতা আছে কার সঙ্গে? স্যার, কেতুর সাথে স্যার শনি এবং শুক্রের শত্রুতা আছে স্যার। সবাই জানেন? জানেন সবাই? হ্যাঁ 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 কেতু হ্যাঁ, শুক্র সর্বোচ্চ। হ্যাঁ, জি, জি, জি। তাহলে কেতুর সঙ্গে শুক্র সঠিক উত্তর দিয়েছেন। এই যে শুক্র এবং শনি, এই দুটির শত্রুতা রয়েছে। বাকি থাকলো বৃহস্পতি এবং চন্দ্র। বাকি দুটো হচ্ছে বৃহস্পতি, এই দুটো হচ্ছে শত্রু, আর বৃহস্পতি, চন্দ্র হচ্ছে মিত্র। মিত্র গ্রহ স্যার, মিত্র। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে ওই যে বললাম, চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রে গেলে জীব যোগ তৈরি করে। আবার দেখা যাচ্ছে বৃহস্পতির ক্ষেত্র থেকে কোন রেখা নেমে যদি চন্দ্রের ক্ষেত্রে আসে, তাহলেও বৃহস্পতি চন্দ্রের সঙ্গে সম্পৃক্ততা করে, ওকে কেতু বাধার সৃষ্টি করে না। কেন করে না? কারণ হচ্ছে এটি মিত্র গ্রহ ও কেতুর। আর এই যে ভাগ্যরেখা উঠে, ধরুন এই যে আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মাত্রেই শুভ, 1000 গ্রন্থ কিনলে 1000 গ্রন্থে একটি কথা পাবেন যে আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মানেই সেটি ভাগ্যরেখার ফল দেবে, ওটি শুভ ফলদাতা। এইবার কথা হচ্ছে যে ওই ভাগ্যরেখাটি যদি এই আয়ু রেখার নিচেই কোনো ক্রমে 1 মিলিমিটার পরিমাণ ভেদ করে শুক্রের ক্ষেত্রে টাচ করে তারপর বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে কিন্তু এটি কেতুর রেখা, আর সে যাচ্ছে কিন্তু শুক্রকে টাচ করে বৃহস্পতির ক্ষেত্রে। তখন কিন্তু ওই যে রাহু বৃহস্পতি যুক্ত গুরুচণ্ডাল, আর আমি বলি যে বৃহস্পতি শুক্র যুক্ত গুরুচণ্ডাল, ঠিক সেই গুরুচণ্ডাল দোষের মতো ফল দেয়। আর তখন ভাগ্যের প্রদীপ ডুলু ডুলু করতে করতে এক সময় নিভে যায়। এইবার এই রেখাটি যদি কেতুর ক্ষেত্র ভেদ করে শনির ক্ষেত্রে যায়, তাহলে ভাগ্য রেখা থাকা সত্ত্বেও শুক্র যে ধন ঐশ্বর্যের মালিক, শুক্র যে ধন সম্পদ সম্পত্তি ধরে রাখার মালিক, শুক্র যে শান্তির প্রতীক, সুখ শান্তির প্রতীক, সেই সুখ শান্তিকে বিনষ্ট করে। আর শনি তখন বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় দিয়ে জ্বালায়ে পুড়িয়ে মানুষকে বা মাথার ঘাম পায়ে ফেলে নিঃস্ব রিক্ত করে ছাড়ে। অথচ ভাগ্যরেখা শুক্র ক্ষেত্র থেকে উঠে
শনির ক্ষেত্রে প্রবেশ করেছে, এটি বুঝতে হবে। সর্বপ্রথম মাথায় রাখতে হবে ভাগ্যরেখা মানে কেতু রেখা। দ্বিতীয় মাথায় রাখতে হবে কেতুর সঙ্গে আমার শুক্র এবং শনি দুটি গ্রহের শত্রুতা রয়েছে। 3 নম্বর মাথায় রাখতে হবে বৃহস্পতি এবং চন্দ্রের সঙ্গে শুভ যোগ রয়েছে। তাহলে এইবার প্ল্যানেটে বৃহস্পতির সঙ্গে চন্দ্র কেতু এই 3টি গ্রহের শুভ যোগ যদি তৈরি হয়ে ভাগ্যরেখা থাকে তাহলে সেই ব্যক্তি ভাগ্যবান, আর যদি না থাকে তাহলে সে ভাগ্যবান নয়। কিন্তু হাতের ওই প্ল্যানেটের 12টি ক্ষেত্রই কিন্তু ভাগ্য। আপনি জন্মালেন 2 দিন পরে মারা গেলেন, এটাও ভাগ্য। আপনি জন্মালেন 5 বছর পরে অ্যাক্সিডেন্ট করে ভেঙে চুরে নুলো হয়ে গেলেন, এটাও ভাগ্য। আপনি জন্মালেন পরের দিন মা মারা গেল, মাতৃশিক্ষা পেলেন না, এটাও ভাগ্য। আপনি জন্মালেন 10 বছর পরে বাবা মারা গেল, বা আপনি বাবাকে মেরে ফেললেন, এটাও ভাগ্য। আবার দেখা যাচ্ছে আপনি বড় হলেন, বাবার সম্পত্তি সব পেলেন, বাবা মা অল্প বয়সে আপনাকে প্রচুর সম্পত্তি দিয়ে গেল, সব বেচে কিনে নষ্ট করলেন, এটাও কিন্তু ভাগ্য। আবার আপনি বিয়ে করলেন, শ্বশুর বাড়ির থেকে 500 কোটি টাকা পেলেন, তা আবার ধ্বংস করে ফেললেন, এটাও কিন্তু ভাগ্য। আবার শ্বশুর বাড়ির থেকে পেলেন, সেটি আবার নিয়ে উড়িয়ে দিলেন, বা সেটিকে রক্ষা করে শ্বশুর বাড়ির থেকে 5,000 টাকা পেয়েছিলেন, ওই 5,000 টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে মস্ত বড় শিল্পপতি হয়েছেন, এটিও কিন্তু ভাগ্য। যেমন একটি কথা স্বপন চক্রবর্তী বাবু বলেছিলেন যে স্যার আপনি ক্লাসে শুধু নেগেটিভ দিকগুলো কেন বলেন, কেন পজিটিভ দিক বলেন না? এই তো বাবার কাছ থেকে আমি ধন সম্পত্তি পেলাম, বা 500 টাকা পেলাম, ওই 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, এক সময় 1000 কোটি টাকার ব্যবসা হলো, এটাও কিন্তু ভাগ্য। শ্বশুর বাড়ি থেকে ধরুন হয়তো 1 ভরি ওজনের স্বর্ণ দিয়েছিল, সেই স্বর্ণের চেনটি বিক্রি করে চায়ের দোকান দিলাম, সেই চায়ের দোকান দিয়ে এক সময় মস্ত বড় চা বিক্রেতা বা চা বাগানের মালিক হলাম, এটাও কিন্তু ভাগ্য। অর্থাৎ ভাগ্যে আমাদের 1 থেকে 12 নম্বর ঘর পর্যন্ত যত যা কিছু আছে সব হচ্ছে ভাগ্যের মধ্যে। তাহলে যদি ভাগ্যের মধ্যে তাই থাকে, আমাদের কৌশল প্ল্যানেটে দেখতে হবে যে প্ল্যানেটে বৃহস্পতি চন্দ্র কেতুর সঙ্গে কেমন সম্পর্ক যুক্ত আছে, আর হচ্ছে শুক্র শনি কেমন সম্পর্ক যুক্ত আছে। প্ল্যানেট প্রত্যেকে আঁকান, রিসার্চ করুন। আমাদের শ্রদ্ধেয় টিটু দাস স্যারের কাছ থেকে একটু প্ল্যানেটটা একটু বুঝে নিন। আমি আবার আবির্ভূত হচ্ছি, টাইম কিন্তু সর্বোচ্চ 10 মিনিট বুঝে নেওয়ার জন্য, যার জন্য প্ল্যানেট সবার আগে দিয়েছি, যে প্ল্যানেট হাতের কাছে রেখে আমাদের স্যারের কাছ থেকে 10 মিনিট বুঝে নিন যে এই প্ল্যানেটে বৃহস্পতি চন্দ্রের সঙ্গে কোনো যোগসূত্র হয়েছে কিনা, আবার শুক্র শনির সঙ্গে কোনো যোগসূত্র কেতুর হয়েছে কিনা, আবার এই লগ্ন সাপেক্ষে কোন গ্রহ পাপ, কোন গ্রহ শুভ। আমি যে 12টি ক্ষেত্রের কথা বললাম, কোন ক্ষেত্র থেকে কি বিচার করা হবে, এগুলো ভাগ্যের ক্ষেত্রে কি কাজ করে, এটি সব জানার জন্য সময় মাত্র 10 মিনিট, এটি কিন্তু জানতে হবে। আপনারা ভাববেন যে এই জানার জন্য 10 মিনিট কেন স্যার, তো 10 ঘন্টা হলেও শেষ হবে না। আপনাদের সেই 10 ঘন্টা দেওয়া হবে না। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যদি পড়তে হয় বা এখান থেকে যদি শিখতে হয়, তাহলে আপনাদের সেই 8 ঘাট বেঁধে নামতে হবে। ভিডিও অফ করে বসে থাকবেন, চোখ বন্ধ করে থাকবেন, ঝিমিয়ে থাকবেন, দরকার নেই ক্লাসে যোগদান করা। শিখলে শিখার মতো শিখুন, না শিখলে বাদ দিয়ে দিন। টাইম 10 মিনিট। দেখুন কততে যাচ্ছি, 9:11, 9:21 পর্যন্ত, 9:22 পর্যন্ত টাইম। টিটু স্যার আপনি শুরু করুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, শুরু করুন। আচ্ছা, নমস্কার সবাইকে, নমস্কার সুবীর মন্ত হ্যাঁ স্যার, নমস্কার। শোভন নমস্কার। সবাইকে নমস্কার জানিয়ে আমি একটু শর্টকাট বলার চেষ্টা করছি, খুব শর্টকাট চেষ্টা করেন শোনার জন্য। প্রথমে যে প্রশ্নটা, যে আমরা 12টা ঘর থেকে কেন ভাগ্য নির্ণয় করব, 12টা ঘরই কেন ভাগ্যের নির্ণয়ের খুব প্রয়োজন। এই দেখেন, প্রথমে যদি বলি লগ্ন, কারোর যদি স্বাস্থ্য ভালো না থাকে তো সে কাজ করবে কিভাবে, কর্ম করবে কিভাবে, এক্ষেত্রে কি ভাগ্যের কথাটা আসে না?
দ্বিতীয় ঘর থেকে যে বললো স্যার ধন, শুধু ধন বললে হবে না, এই যে আমরা কথা বলি, কথা বলার সুর, এই যে আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনের সহযোগিতা না পেলে, কথা বলতে না পারলে, তাহলে কিভাবে ভাগ্য উন্নতি হবে? তৃতীয় ঘর থেকে আমরা সাহস, ধৈর্য, বল, আমার মনের মধ্যে যদি সাহস, ধৈর্য, বল না থাকে, কিভাবে আমরা ভাগ্য উন্নতি করব? চতুর্থ ঘর থেকে বন্ধু বান্ধব, মাতা সুখ, বাড়ি ঘরের সুখ, সামাজিক বন্ধু বান্ধব, এগুলো যদি খারাপ হয়, তাহলে কি ভাগ্যের পরিহাস ঘটবে না? পঞ্চম ঘর থেকে পিতা পিতা পিতার স্থান, বিদ্যার স্থান, তা আমরা যদি পিতার আশীর্বাদ না পাই, তাহলে কি ভাগ্যের পরিবর্তন ঘটবে না? 6 নম্বর ঘর থেকে আমরা রিপু দোষ, শরীর, শাস্ত্র, শত্রু, তারপরে এই লোন, যদি আমরা এই ষষ্ঠ ঘর থেকে এই শত্রুর আক্রমণ বেশি করি, ষষ্ঠ ঘর যদি অশুভ থাকে, তাহলে কি ভাগ্যের পরিবর্তন ঘটবে না? সপ্তম ঘর শনি, সরি এখানে সপ্তম বলতে শনি ভুল বললাম, শনি আছে, ঠিক আছে, যেটা বলতে চাচ্ছি সপ্তম ঘর থেকে আন্ডার লাইফ পার্টনার, ওয়াইফ, কম্পিটিশন, বিজনেস, এগুলি যদি আমাদের সাপোর্ট না করে, ভাগ্যের পরিবর্তন পাবো? ভাগ্যের সহায়তা পাবো? অষ্টম ঘর থেকে শ্বশুর বাড়ি, দাম্পত্য জীবন, নিধন, ভুল বুঝাবুঝি, মৃত্যু, এগুলি যদি সাহায্য না পাই, তাহলে আমাদের ভাগ্যের সহায়তা কি করে পাবো? নবম ঘর প্রকৃতপক্ষে পিতা মাতার আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ, দৈব গুরু আশীর্বাদ, ভাগ্য, এইগুলি দৈব আশীর্বাদ, পিতা মাতা আশীর্বাদ ছাড়া আমাদের ভাগ্য কিভাবে উন্নতি হবে? গুরুজনের আশীর্বাদ, ঐশ্বরিক আশীর্বাদ, কিভাবে উন্নত হবে? চন্দ্র দশম ঘরে কর্ম, কারো যদি কর্মই না থাকে, তাহলে তার ভাগ্য উন্নতি কিভাবে হবে? একাদশে এলো প্রাপ্তি, তো একাদশে করে দেখা গেল একটা অশুভ গ্রহ, মারক গ্রহ বসে আসলো, সারাদিন পরিশ্রম করলেন, কিছুই পেলেন না, ভাগ্য কিভাবে সাপোর্ট করবে? দ্বাদশ ঘর আমাদের লাস্ট যে সারাদিনের পরিশ্রমের পর যে সুখ শান্তি, শয্যা সুখ, তারপর ধরেন আপনার এই ব্যয়, আমরা সারাদিন পরিশ্রম করে সবকিছু প্রাপ্তি করে, আমরা যদি ব্যয়টাই সঠিকভাবে না করি, তাহলে ভাগ্য কিভাবে আমাদের সাপোর্ট করবে? এই যে কথা স্যার বলে গেলেন, 1 থেকে 12 পর্যন্তই ভাগ্য নির্ধারণের জন্য প্রতিটি ঘর প্রয়োজন, সেটা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। সবাই বুঝতে পারছেন? কেউ বুঝতে পারলে বলেন, না পারলে বলেন। এখানে আমাদের সুপ্রিম মন্ত্র স্যার আছে, আপনি তো বলেন, আমি একটু ব্যস্ত সাথে তো। আচ্ছা 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 12টা করে যে ভাগ্যের প্রয়োজন, সেটা তো বুঝতে পারছেন, যে ভাগ্য নির্ণয় করতে হলে 12টা করে প্রয়োজন। সেটা আপনারা কয়জন বুঝতে পারছেন, কয়জন বুঝতে পারেননি বলেন, শর্টকাটে বলে দেন। টাইম কম, আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি। তন্ময় বাবু, সুমদীপ্তন বাবু, প্রদীপ কুমার মন্ডল, শাহুল কান্তি বাবু, আমাদের স্নেহের হৃদয় দা, সবাই বলেন। শিবানিধি, সমীরণ দা বলেন। এটার পর কোনো প্রশ্ন আসেনি? খুব সুন্দর, এটার অসুবিধা নেই। এই যে একটা প্রশ্নের তো গেল, যে ভাগ্য নির্ধারণ করতে হলে লগ্ন থেকে দ্বাদশ ঘর অব্দি প্রয়োজন, সেটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ, এটা ক্লিয়ার। আচ্ছা, নেক্সট দেখেন একটা, আজকে ভাগ্যের বিষয়ে খুব বেশি কথা বলবো, ভাগ্যের বিষয়ে কথা বলবো। দেখেন এখানে ভাগ্যবতী চন্দ্র দশমে বসে আছে, বৃহস্পতি দৃষ্টি হয়ে, ঠিক আছে, এবং কথা আসতেছে না।
সাউন্ডের প্রবলেম হলে সহযোগী স্যার সুবীর মহন্ত বাবু আপনার ভিডিও কেন? আপনি তো সহযোগিতা করতে পারেন স্যারকে। যদিও সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, তখনই ওই কথা বেঁধে গেলে তো আমাদের আরেক স্যার রেডি থাকবেন যে সেই স্যার সহযোগিতা করবেন। কেন আর সেটি স্যার বলছি না কেন? স্যার আমি আসছি, আমি একটু ব্যস্ত ছিলাম তো, সরি স্যার। ব্যস্ত আচ্ছা থাকবেন ঠিক কেন? আছে। কথা হচ্ছে কি, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমাদের ভাগ্যে আজ কি লিখেছে, ভাগ্যের লিখন কিন্তু আজই হচ্ছে। তো ভাগ্যের লিখনের মধ্যে 10 মিনিট সময় দিলাম আপনাদের, তাহলে স্যারের টিটু স্যারের সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে, তাহলে যে জায়গাটায় ডিস্টার্ব হচ্ছে সেই জায়গায় নিশ্চয়ই আরেকজনের সহযোগিতা করতে হবে। ভাগ্যের যদি একজনকে আরেকজনের সহযোগিতা না করে, তাহলে এই 12টি ঘরের যদি সহযোগিতা না পায়, তো এই 5 প্রকার ভাগ্য রেখা থাকা সত্ত্বেও সে ভাগ্যবান হবে না, সে জ্যোতিষ শিখবে না। আমার কেন 10 মিনিট সময় দিয়ে সেই ক্লাসের ভিতর কথা বলতে হচ্ছে কেন? এটি এটি এই কেন উত্তর কেউ দিতে পারবে? কেন স্যার আমি বলবো। আপনারা বলবেন আমি বলবেন বলবো স্যার। বলবেন, জানবেন, এটাই তো আপনাদের সুযোগ দেওয়া। ঠিক আছে স্যার, আচ্ছা এটা বলছি। আচ্ছা এটা বলে দিচ্ছি, এই যে প্রশ্নটা আসলো যে স্যারে আমাদের সময় দেওয়ার পরও কেন এই মিসিং হলো, কেন বা স্যার আসতে হলো। দেখেন আজকে নবমে দেখেন কিন্তু শনি দৃষ্ট, শুক্র দৃষ্ট, কিন্তু ভাগ্যে বসে আছে, কিন্তু ভাগ্যে থাকা সত্ত্বেও এই শুক্র দৃষ্টির জন্য, শনি দৃষ্টি, শনির তৃতীয় দৃষ্টির জন্য, শুক্রের দৃষ্টির জন্য এখানে একটা বাধা পড়েই গেল, স্যার এখানে আসতেই হলো। বুঝতে পারছেন সবাই? যে অদৃশ্য বাধা, যে অদৃশ্য বাধাগুলি আসে সেটা কেতু গ্রহ দেয়, যেগুলি চোখে দেখা যায় না। কেন কেতু ভাগ্যে থাকা সত্ত্বেও ভালো ফল দিতে পারলো না, ভাগ্যে সাপোর্ট কেন পারলো না? এই একমাত্র শনিদেবের দৃষ্টির জন্য আর শুক্রের দৃষ্টির জন্য। ভাগ্যে কেতু থাকা সত্ত্বেও এই যে ভাগ্যের অদৃশ্য বাধা এসে ক্লাসে একটা এসেই গেল। বুঝতে পারছেন কেন? এবার দেখুন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে স্যার নিয়োগ দিয়েছে, দেখুন একটু আগে কিন্তু দিয়ে গেলাম যে শনি আর শুক্র হচ্ছে ভাগ্য রেখা, মানে কেতুর রেখা, অর্থাৎ এটি কেতু। তো কেতু আমরা কিন্তু বলেছি নবম, দশম, একাদশ ভাবস্থ কেতু শুভ ফল দেয়, আর ধনভাবে কেতু শুভ ফল দেয়। সেই কেতু দুটি গ্রহ দ্বারা দৃষ্ট হয়েছে। দুটি গ্রহ দ্বারা দৃষ্ট হওয়ার কারণে এই লোকের ভাগ্য রেখায় দেখবেন যে এখানে হয়তো জব হয়ে রয়েছে, এখানে হয়তো তিল হয়ে রয়েছে, এখানে ক্রস হয়ে রয়েছে, এখানে হয়তো রাহুর থেকে দৃষ্টি হয়েছে, অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে অ্যাটাক করেছে। এটি করতেই হবে, যদি তা না করে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে যাবে। নেক্সট বলেন। নেক্সট দেখেন এই যে এখানে এই যে আমরা একটা জানি কোনো কিছু ক্ষেত্র বিনিময়ে সহযোগ, এখানে শনি শুক্র ক্ষেত্র বিনিময়টা এত শুভত্বটা দেবে না, কিন্তু পাপটা কমবে। ক্ষেত্র বিনিময় বিষয়টা একটা জেনে নিন। যখন দুটি শুভ গ্রহের মধ্যে ক্ষেত্র বিনিময় হবে সেটা শুভত্ব বেশি হবে। যখন অশুভত্ব গ্রহের মধ্যে ক্ষেত্র বিনিময় হবে, শনি শুক্রের মধ্যে অশুভত্ব। কারণ এখানে লগ্ন সাপেক্ষে কে শুভ, কোন গ্রহগুলি শুভ? চন্দ্র, বৃহস্পতি একমাত্র শুভ গ্রহ। আবার বৃহস্পতিকে দ্বিতীয় পতি হিসেবে মার্ক করতে বলা হয়েছে। এখানে শুক্র হলো সপ্তমপতি এবং দ্বাদশপতি। এখানে শনি হলো তৃতীয় পতি, চতুর্থ পতি। যদিও শনি সম্বন্ধে কিছু বলা হয়নি, তারপরেও চতুর্থ পতিটাই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং শনি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে, কিন্তু একটা দুটি শুভ গ্রহের মধ্যে যদি ক্ষেত্র বিনিময় হতো, অর্থাৎ চন্দ্র বৃহস্পতির মতো দুটি যে লগ্ন সাপেক্ষ শুভ গ্রহ, এটার মধ্যে যদি চন্দ্র জায়গার বৃহস্পতি আর বৃহস্পতির জায়গার চন্দ্র, তখন যদি যেই ক্ষেত্র বিনিময়ের যে শুভ ফলটা, এতটা শুভ ফল পাওয়া যাবে না শনি শুক্রের ক্ষেত্র বিনিময়ের মধ্যে, কারণ তাদের মধ্যে পাপ দূষণ রয়েছে। ক্ষেত্র বিনিময়ের বিষয়টা মনে রাখবেন সর্বদা, শুভ গ্রহের মধ্যে ক্ষেত্র বিনিময় সর্বাধিক শুভ ফলদাতা, আর অশুভ গ্রহের মধ্যে ক্ষেত্র বিনিময় খানিকটা তাদের অশুভত্ব কাটে। নেক্সট দেখেন এই যে, আচ্ছা বলেন সুবিধা, বলেন আপনি সবসময় শিক্ষার্থীদেরকে মুখ করে কথাগুলো বলতে হবে, কারণ শিক্ষার্থীরা গ্যালারি হচ্ছে শিক্ষার্থী, এখন আপনি হচ্ছে শিক্ষক, তো আপনার যেন আর দিকে তাকানো না থাকে।
যদিও আমি একটু আর দিকে কেন তাকাই, যে আমি সাইডে যে বোর্ড দেখার সুযোগ দেই, এই জন্য তাকাই। কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করি, যত ভিডিও আছে দেখবেন যে শিক্ষার্থীরা হচ্ছে আমার সামনে, আমার তাদের দিকে খেয়াল রাখতে হবে কে বুঝছে আর কে বোঝেনি। তো এখানে ধরুন বৃহস্পতি মুখ্য মারক গ্রহ, তো সেই কথাটি যদিও আপনি বলতেন, তো আমি একটু ইন্টারলাপ করে আরেকটু সহজ করে দিই। তো বৃহস্পতি ধনপতি এবং সে পঞ্চমপতি, তাহলে বৃহস্পতি পঞ্চমপতি এবং ধনপতি, সে লগ্নে বসে আছে বুধ যুক্ত হয়ে, তাহলে বৃহস্পতি নিঃসন্দেহে শুভ ফল দেওয়ার কথা। কিন্তু বৃহস্পতি মুখ্য মারক, তারপরে কিনা এই শনি দৃষ্ট হয়ে বৃহস্পতি অবস্থান করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শনির সপ্তম দৃষ্টি পড়েছে বুধ এবং বৃহস্পতির উপরে। তো এই যে ভাগ্য রেখা, এক ঘটি দুধের উপর এক ফোঁটা গোচনা পড়লে যেমন দুধটি কেটে যায়, ঠিক তদনুরূপ এই ভাগ্যের যে কিরানক বা ভাগ্যের যে বাধা, ভাগ্যের যে বিপর্যয়, সেটি ঘটাতে একটি মাত্র গ্রহই কিন্তু যথেষ্ট, বা একটু মাত্র ত্রুটি কিন্তু যথেষ্ট, এর বেশি বড় ত্রুটির কোনো প্রয়োজন নেই। কেতু দৈবভাবে ফল দেবে, ভাগ্য রেখাও কিন্তু দৈবভাবে ফল দেবে। তো এই প্ল্যানেটে দৈবভাবে ফল দিচ্ছে না, তাহলে সেই জাতকের ভাগ্য রেখা আসলে ত্রুটিযুক্ত থাকবে না ত্রুটি মুক্ত থাকবে, এটি হচ্ছে অনুধাবন করতে হবে। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? ভাগ্য রেখা মানে আমাদের জ্যোতিষ শিখতে গেলে বা ভাগ্য রেখা জানতে গেলে আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে, আমাদের শিক্ষকরা কি পড়িয়েছেন, সেই শিক্ষকরা কি পড়িয়েছেন সেটি আলোচনার লোক লাগবে। আলোচনা করার জন্য আশেপাশে অবস্থিত কাউকে না কাউকে দরকার। যেমন ধরুন সমীরণ বাবু, দৃষ্টি আকর্ষণ করছি, সমীরণ বাবু এবং কবিতা ম্যাম দুজনে মিলে ক্লাস করছেন। আমি বলবো এই দুজনের দুটো আইডি দিয়ে ঢুকবেন এবং দুটি রুমে বসে ক্লাস করবেন। করার পরে দুজনে যদি ক্লাসের শেষে 10টা মিনিট আলোচনা করার সুযোগ পান যে আজকের ক্লাসে কি হলো, যেমন ধরুন ওই যে বললাম যে কারো ভাগ্যে রয়েছে যে প্রাইভেট টিচার আমার বাসায় এসে আমার সন্তানকে পড়িয়ে যাবে, তো সন্তানকে পড়িয়ে গেল। সন্তানের কাছে যদি আপনি জানতে চান যে আজকে কি ক্লাস হলো, স্যার কি পড়ালো, তো দেখবেন ওই আপনার সন্তান শিক্ষক হয়ে উঠবে। আপনাকে যখন ওই শিক্ষাটা দেবে যে স্যার কি কি পড়িয়েছে, তার ব্যাখ্যাটা 10টা মিনিট নিবেন। এই 10টা মিনিট যে সুযোগটা পাবে, তার মতো শিক্ষা আর দুনিয়ায় কেউ পাবে না ওই সন্তানের। আজকে স্কুলে কি পড়িয়েছে এটি যদি 10 মিনিট সময় নিয়ে শোনার সুযোগ পান, এর মতো সুযোগ আর কিন্তু হবে না। আমি গ্রুপকে 1 সপ্তাহ ধরে ওপেন করে দিয়েছি, অনেকে অনেক রকম মন্তব্য করেছেন, রাত্রে ক্লাসে মন্তব্য নিয়ে আমি কথা বলবো, কিন্তু সেই মন্তব্য যেগুলো করেছেন অনেকের কিন্তু কোনো মন্তব্য পাইনি যে এই মন্তব্যগুলো কি, কোন বিষয় আমাদের দরকার ছিল। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রথম ব্যাচের আজ সমাপ্তি ক্লাস হবে সন্ধ্যায়, মানে বিকাল 5টায় শুরু হবে। তো এই যে শুরু হবে, তো শুরু হয়ে আমরা কোন দিকে যাব, ক্লাসটা কি হবে, কেমন হবে বা কেমন হলো, এটির যে অনুধাবন যে করতে পারবে সেই হবে প্রকৃত শিক্ষার্থী, সেই হবে প্রকৃত ভাগ্যবান। আর সেখান থেকেই তৈরি হবে ওই যে প্রথমে আলোচনা করছিলেন যে স্যার মনে হয় এসে পারেনি, তাহলে আমরা এখন একটু আলোচনা করে নিই যে গুরু কি করছে, গুরু কিভাবে চিনবো। তো তখন গুরু চিনা লাগবে না, এই শিক্ষাই কিন্তু এই ব্যানারটাই হবে আপনাদের গুরু, যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে আমরা শিক্ষা নিয়েছি, সেখান থেকেই আমরা আমাদের ভাগ্য করেছি। আর তখন আপনারাই খুঁজে পাবেন প্রকৃত গুরুকে, এটা খুঁজতে আর সময় লাগবে না। নেক্সট টিটু বাবু নিন। আচ্ছা, আমি এখানে উপস্থিত সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আজকে আমাদের বেসের সমাপ্তি ক্লাস, এখানে যারা নতুন আছেন, বিশেষ করে নতুন শিক্ষার্থী যারা এবছরের, তাদের কাছে আমি বিশেষভাবে বলবো আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। কিছু বলেন না বলেন অবশ্যই উপস্থিত থাকবেন। এই উপস্থিতি আপনাদের একদিন বিরাট ভালো জায়গায় নিয়ে যাবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি।
এই উপস্থিতি থেকে আপনারা অনেক কিছু শিক্ষা পেতে পারেন, যেটা উপস্থিত থাকলেই বুঝতে পারবেন। যত সম্ভব আপনারা এই বিষয়টা চেষ্টা করবেন, আর উপস্থিত থাকলেই বুঝতে পারবেন যে আমার আজকে এখন যে কথা বলার অর্থটা কি, আশা করি বুঝে যাবেন। আচ্ছা, নমস্কার। এখন ক্লাসে আবার চলে যাই। দেখেন, এই যে কোনো লগ্নের ক্ষেত্রে লগ্নের বৃহস্পতি শুভ ফলদাতা হয়। এখানে বৃহস্পতি ধনপতি প্লাস পঞ্চমপতি অবশ্যই শুভ ফল দেওয়ার কথা ছিল, কিন্তু সপ্তমে শনি কখনোই শুভ ফল দেয় না। 95% ক্ষেত্রে সপ্তমে শনি শুভ ফল দেয় না। একমাত্র সপ্তমে শনির দৃষ্টির জন্যই যে এই গুরু বৃহস্পতি একটু ধ্বংস হয়ে গেল, ভালো ফল দিতে পারবে না, এটা স্যারও বলে গেলেন। এটা আরেকটু জেনে নেন, সপ্তম বৃহস্পতি বেশিরভাগ ক্ষেত্রে জ্বালা যন্ত্রণা দেয়, কারণ এখানে সপ্তমের প্রতি শনি, সপ্তমে শনি তৃতীয় পতি, আগে তো ধরবেন তৃতীয় পতি, তারপর চতুর্থ পতি। তো তৃতীয় ঘটিত পাপ এই শনির ধ্বংস, বিদ্রোহ, ফাটল ঘটেবেই। অর্থাৎ এই জাতকের এই ওয়াইফের পক্ষ থেকে অনেক বাধা বিঘ্ন আসবেই জাতকের উপরে। ওই তার জন্য সে বা বিজনেস পার্টনার থেকে সপ্তম ঘর থেকে যেগুলি বিচার বিবেচনা করা হয়, এই জায়গা থেকে বাধা আসবেই জাতকের উপর। হ্যাঁ স্যার, বলেন। হ্যাঁ, না স্যার, আপনি আমি বলতেছেন, আমি তার ভিতরেই আলাদা একটা নোট করে রাখতেছি যে আপনার বলা শেষ হলে তবেই না আমি বলবো। তো যেমন দেখুন, মঙ্গল বৃশ্চিক লগ্ন সাপেক্ষে মঙ্গল বুধ শুক্র তিনটি গ্রহ পাপ গ্রহ আমরা জানি, এটি কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে, অর্থাৎ সূত্র সবসময়ের জন্য মেমোরিতে থাকতেই হবে। তাহলে সেই মঙ্গল কিনা পঞ্চমে অবস্থান করছে, তাহলে এই জাতকের যদি বলি বিদ্যাভাব কেমন হবে, ভাগ্যরেখা তো খুব সুন্দর রয়েছে, মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্রে চলে গেছে বা শনির আঙ্গুল ভেদ করে চলে গেছে, কেতু কিনা ভাগ্য স্থানে বসে রয়েছে। তাহলে মঙ্গলের বিষয়টা কি, এই জাতকের দেখে আসতে হবে মঙ্গলের ক্ষেত্র। এই জাতকের দেখতে হবে যে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আমাদের বুধ এবং শুক্র আর মঙ্গল তিনটি পাপ গ্রহ। তাহলে বুধের ক্ষেত্রটি কেমন, বুধ কেমন আছে, সেই বুধ তো শনিবিষ্ট হয়ে বসে আছে। এইবার শুক্র সে রাহুযুক্ত হয়ে বসে আছে, মঙ্গল পঞ্চমে অবস্থান করছে। তাহলে মঙ্গল পঞ্চমে অবস্থান করছে, তার উপর কোনো গ্রহের দৃষ্টি নেই, কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে তার নিজ গৃহে, মঙ্গল কিন্তু পাপ। তাহলে তার বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দেবে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিনা মারক এবং শনিদৃষ্ট, আর সেই মারক বৃহস্পতির দৃষ্টি পড়েছে মঙ্গলের উপর, পঞ্চম দৃষ্টি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। দেখেন তো এই যে দৃষ্টিটা পড়লো, তার মানে মঙ্গলকে আর শুভ করতে পারলো না, বৃহস্পতি দৃষ্ট মঙ্গল মানে শুভ হওয়ার কথা। তাহলে আমরা যদি আসি যে মঙ্গলের ক্ষেত্র থেকে যে রেখাটি শনির ক্ষেত্রে গেছে, এই শনির ক্ষেত্রে যে মঙ্গলের ক্ষেত্র থেকে ভাগ্য রেখা গেল, তার প্ল্যানেটে মঙ্গল কিন্তু দুর্বল থাকলো, দুর্বল একেতে পাপ, আর দ্বিতীয় কথা হচ্ছে সে বৃহস্পতির গৃহে থাকা সত্ত্বেও, বৃহস্পতির দৃষ্টি থাকা সত্ত্বেও ওই মঙ্গল পাপ ফল দিচ্ছে। যখনই পাপ ফল দিচ্ছে তার চতুর্থ দৃষ্টি অষ্টম ভাবে পড়েছে, তো মঙ্গল চতুর্থ সপ্তম অষ্টমে দৃষ্টি দেয়। তাহলে অষ্টম ভাবে নিধন ঘর হচ্ছে বুধ, সেই বুধও কিন্তু পাপ গ্রহ আপনাদের লগ্ন সাপেক্ষে। তাহলে বুধের ঘরে দৃষ্টি দিল, তার মানে তার বুদ্ধি লোপ করলো পাপ মঙ্গলের দৃষ্টিতে, তার বিদ্যা লোপ করলো, তার দেখা যাচ্ছে ওই বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা এগুলোই যদি নাশ করে, তাহলে সেই ব্যক্তি কেমন করে তার মঙ্গলের ক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে শনির ক্ষেত্রে গেলেও সে সৌভাগ্যবান হবে, এটি ভেবে দেখুন। আর সৌভাগ্যবান কিন্তু সবাই হয় না। আপনারা দেখুন বিশ্বের বুকে ধনীর তালিকায় কতজন আছে, 650 কোটি মানুষ, তার মধ্যে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত কতজন, আর মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত কতজন, এটি একটু মেমোরির মধ্যে আনুন, তখন না বুঝতে পারবেন যে জীবন কোন দিকে চলছে আর কিভাবে চলবে, এটি কিন্তু বুঝতে হবে। ঠিক তদনুরূপ এই মঙ্গল কিনা আবার আয়ভাবে দৃষ্টি দিল, তাহলে আয়ভাবে যখন দৃষ্টি দিচ্ছে এই মঙ্গল, তখন আয়ভাবে কিন্তু রাহুরও দৃষ্টি পড়েছে। তো কোন প্ল্যানেটের আয়ভাবে রাহুর দৃষ্টি আর মঙ্গলের দৃষ্টি পাপ
দৃষ্টি দুটি পাপ গ্রহের দৃষ্টি। রাহু কিভাবে দৃষ্টি দিচ্ছে? রাহু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দৃষ্টি দিচ্ছে। তাহলে রাহুর দৃষ্টি পড়লো, আবার মঙ্গলের দৃষ্টি পড়লো আয় ভাবে, যেখান থেকে আমরা সখ্যতা, যেখান থেকে প্রাপ্তি, যেখানে সিদ্ধি লাভ, যেখান থেকে ধরুন সঞ্চয়, যেখান থেকে ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি, যেখানে ঝটকা উপার্জন, যেখানে উপহার উপঢৌকন, মানে যত প্রাপ্তি সব পাওনা হচ্ছে আয় ঘর। তাহলে সেই আয় ঘরে কিনা রাহু আর মঙ্গলের দৃষ্টি পড়েছে, দুটি পাপ গ্রহের। তাহলে ভাগ্যরেখা যতই থাকুক, সেই ভাগ্যরেখার মূল্য কিন্তু আর আসছে কিনা আপনাদের অনুধাবন করতে হবে। এই মঙ্গল আবার কি করলো? দ্বাদশ ঘরে শুক্রের ঘরে দৃষ্টি দিল, যে শুক্র আর বুধ পাপ গ্রহ, মঙ্গলও পাপ গ্রহ। সেই শুক্র রাহু দ্বারা পীড়িত হলো, আর মঙ্গল দ্বাদশে দৃষ্টি দিল। তাহলে দৃষ্টি দেওয়ার কারণে এই দ্বাদশ ঘরের অধিপতি শুক্র তো এমনি সে ড্যামেজ হয়ে গেছে। যদিও এখানে কিছু কিছু বিষয় আপনাদের আরো পরে আপার ডিপ্লোমাতে বা উচ্চতর শিক্ষায় যে শিখতে হবে, যে ওই কিভাবে দগ্ধ হয়, কত ডিগ্রিতে দগ্ধ হয়, কত ডিগ্রিতে দাহ্য হয়, বা কত ডিগ্রিতে সে বকরি হয়, বকরি হয়ে কতদিন থাকে, চলমান থাকলে কি হয়, এগুলো পরের কথা। তাহলে এগুলো আগে নয়। তো সেই যে ব্যয়ের ঘর, তো সেই ব্যয়ের ঘরের অধিপতি হচ্ছে শুক্র। আমার ভাগ্যে সবকিছু লেখা রয়েছে, আমি কোটি টাকা পেয়েছি, আমি বেশ্যালয়ে চলে গেলাম, কোটি টাকা পেয়েছি, আমি জুয়া খেলতে চলে গেলাম, আমি কোটি টাকা পেয়েছি, আমি আর দুটি বিয়ে করলাম, আমি কোটি টাকা পেয়েছি, আরো যা কিছু, মানে শুক্র সম্বলিত যত যা কিছু, সেই কাজে লিপ্ত হলাম। ভাগ্য কতক্ষণ আর জ্বলবে? কতক্ষণ জ্বলবে? কয় ঘন্টা জ্বলবে? আমাদের ক্লাস 3 ঘন্টা, 3 ঘন্টা জ্বলবে না, 3 মিনিট জ্বলবে কিনা সন্দেহ আছে। আমার কথা হচ্ছে, আজকের দিনের এই প্ল্যানেটটি তো কেউ বলে দেয়নি যে এই প্ল্যানেটটি আসবে, কেউ বলে দেয়নি তো। কেন? একজনের তারিখ বলেছেন, একজনের মাস বলেছেন, একজনের সাল বলেছেন, একজনের সময় বলেছেন, একজনের জন্মস্থান বলেছেন। তাহলে এটি কেন এলো? 31 তারিখ ক্লাস রাহু, সেই রাহুকে কেন্দ্র করে কেন এই ক্লাসে আলোচনা হচ্ছে শুক্রকে নিয়ে, এটা রাহুকে ছেড়ে আর আলোচনা করতে পারছি না। তাছাড়া কি হচ্ছে, 5 মাস বুধ, সেই বুধ পাপ গ্রহ, বুধকে ছাড়তে পারছি না। 2024 সাল মানে শনির বছর, শনিকে সেখানে ত্যাগ করতে পারছি না। ভাগ্যরেখা উঠে তো যাবেই শনির ক্ষেত্রে, সব মিলে হচ্ছে শনি, সাথে আসছে আরেকটি শুক্রের বার, শুক্র যে কিনা পাপ গ্রহ, সব মিলে আসছে বুধ, সেই বুধও পাপ গ্রহ। তাহলে নিউমারোলজির সঙ্গে প্ল্যানেটের কি মিল আছে? যদি থেকে থাকে, তাহলে তার ভাগ্যরেখাটি কেমন হবে? ভাগ্যরেখা এঁকে দিলে, বা ওই যে বিশ্ববিখ্যাত জ্যোতিষ কিরণা কে যেন বলেছেন, ছুরি দিয়ে ভাগ্যরেখা কেটেছেন, তাতে কি তার ভাগ্য উন্নতি হয়েছে? এখানে একে একে যত রকম শুভ ভাগ্যরেখা আঁকি, এই হাতে, এই প্ল্যানেটে, এই তারিখে কি শুভ ভাগ্যরেখা আঁকা সম্ভব? এটি একটু অনুধাবন করুন। আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কখনো ফলিত জ্যোতিষ শিখবো না, যে ফল শিখবো না, মানে বই পড়ে আমরা জ্যোতিষ হব না। কেন হব না? যে বই যখন পড়বো তখন আমরা শুধু ওই ফলটাই জানবো, আর যখন অনুধাবন করব তখন কিন্তু আমরা কেমন হবে, দুনিয়ায় যত রকম রেখা, যত রকম যা কিছু রয়েছে, সবই কিন্তু আমরা তখন জানবো। এ ব্যাপারে সন্ধ্যায় আলোচনা করবো আরো। যাই হোক, আসুন এইবার বলুন স্যার, আপনি আলোচনা করুন। আচ্ছা, দেখেন এখানে ভাগ্যরেখাটা দেখেন কি হবে। ভাগ্যরেখাটা অবশ্যই ত্রুটি থাকবে এখানে। এখানে দ্বিতীয় ঘরে রবি আছে, লোকটা রবি কর্মপতি দ্বিতীয় ঘরে বসে আছে, কর্মের ঘরে চন্দ্র বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আছে। ওই যে বৃহস্পতির দৃষ্টি তো একদম ক্ষীণ হয়ে গেল শনি দৃষ্টিতে। তাহলে প্রথম লগ্ন ঘর থেকে যে বিচারটা হলো, বৃহস্পতি থাকা সত্ত্বেও, বুধ অষ্টপতি থাকা সত্ত্বেও ভালো ফল দিতে পারলো না। এবার লোকটার
ভাগ্য নির্ণয় করতে হলে ধন দরকার। ধনটা কি রকম হবে বলেন? ধনটা ধনপতি বৃহস্পতি লগ্নে বসে আছে, আর কর্মপতি রবি ধনভাবে আছে। রবি সম্বন্ধে কিছু বলা হয়নি, তবে রবি কর্মপতি যেহেতু ধনভাবে আছে, আর চন্দ্র আছে কর্মের ঘরে, তাহলে লোকটা কর্মের মাধ্যমেই ধন রুজি করতে হবে, আচ্ছা, পরিশ্রম করেই ধন আমাদের রুজি করতে হবে। কিটু স্যার, হ্যাঁ, আমি তাহলে কিছু একটু বলতে চাই। হ্যাঁ, বলেন বলেন বলেন। আর সবাইকে নমস্কার, আমার শুভ সকাল। না তো আজকে ক্লাসটি হলো যখন ভাগ্য রেখার ক্লাস। আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো ভাগ্য রেখাকে পরিচালিত করছে মোট 5টি গ্রহ। স্যার যে একটু আগে বললেন, তার মধ্যে ভাগ্য রেখা মানে হলো কেতু। কেতু হলো আমাদের ভাগ্য। এবার কেতুকে কন্ট্রোল করছে কে কে? শুক্র, চন্দ্র, শনি এবং বৃহস্পতি, তাই তো? কেতুর সঙ্গে শনি বৃহস্পতির আহ মনে করুন শত্রুতা আছে, তাই না? শুক্র শনির। আর বৃহস্পতি চন্দ্রের সঙ্গে মিত্রতা। তাহলে আমাদের কিন্তু প্রথমত 5টা গ্রহ দেখতে হবে। যে প্ল্যানেট যদি দেখতে যাই আমরা, প্ল্যানেটের মধ্যে যদি আমরা দেখি কুণ্ডলিতে, বিশেষ করে 5টি গ্রহ কোন অবস্থানে আছেন। তাহলে আজকে দেখুন এই যে কুণ্ডলিটি, স্যার বললেন যে কুণ্ডলী কিন্তু এটি কিন্তু কাল্পনিক কুণ্ডলী তৈরি করা। তাহলে এখানে কিন্তু ভাগ্যে কিন্তু কেতু বসে আছে। ভাগ্যে কেতু বসে থাকার কারণে সে ভাগ্যে কি ভালো ফল দেবে? অবশ্যই। কেতু নবমে, দশমে, একাদশে ভালো ফল দিয়ে থাকে, সেটা সকলে জানি আমরা। এবারে বৃহস্পতি এবং চন্দ্র, বৃহস্পতি চন্দ্র হলো কেতু সাপোর্ট করে, তাই তো? যে শেষ মিত্র গ্রহ। তাহলে এখানে বৃহস্পতি চন্দ্র কি অবস্থানে আছে? চন্দ্র নবমপতি, সে দশমে আছে। নিশ্চয়ই যোগটি খারাপ নয়, আপনারা অবশ্যই বুঝবেন। কিন্তু বৃহস্পতি এই গ্রহটি কিন্তু শুভ গ্রহ, কিন্তু সে কিন্তু শনির দ্বারা দৃষ্ট হয়ে তার কিন্তু বল কমে গিয়েছে, তার কিন্তু শুভত্ব কমে গিয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে এরপর দেখো শুক্র এবং শনি। শনি কোথায় হয়? শনি সপ্তমে। সপ্তমে শনি থেকে শুক্র এবং শনি কিন্তু স্থান বিনিময় হয়েছে, ক্ষেত্র বিনিময় হয়েছে। এই ক্ষেত্র বিনিময়ের ফলে কিন্তু ক্ষেত্র বিনিময় কিন্তু খুব একটা কিন্তু খারাপ যোগ না, ক্ষেত্র বিনিময়টাই কিন্তু শুভ যোগ। কারণ হলো, যদিও শনি পাপ, শুক্র তো শুভ গ্রহ। এখানে শনি শুক্র কিন্তু মিত্রতা আছে, শনি শুক্র কিন্তু মিত্র। কিন্তু এখানে হতে পারে কেতুর সঙ্গে শনি শুক্র শত্রুতা, তো শনি শুক্র কিন্তু একের অপরের কিন্তু মিত্রতা আছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে হবে কি, যে কেতুর সঙ্গে আবার কিন্তু শুক্রের যে এখন সম্বন্ধ সৃষ্টি করেছে। কি সম্বন্ধ? একের প্রতি একের সপ্তমে সপ্তমে বসে আছে। তাহলে কেতুকে যদি আমরা মনে করি শুক্রের হলো শত্রু গ্রহ কেতু, বা কেতু শুক্র হলো শত্রু গ্রহ, সেক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু এখানে দৃষ্টি দিয়ে কিন্তু তাকে কিন্তু ভাগ্যের যে সাপোর্ট কেতু করবে আজকে, সে কিন্তু অবশ্যই শুক্রকে দ্বারাই কিন্তু পীড়িত হবে। আবার বৃহস্পতি গ্রহ দেখুন, বৃহস্পতির সঙ্গে কিন্তু কেতুর যে মিত্রতা, সে কিন্তু বৃহস্পতি কিন্তু শনি আছে কিন্তু এখানে বিলম্ব করাচ্ছে ভাগ্যের দ্বারাই। তাহলে কেতুকে একটা অ্যাটাক করলো কে? শুক্র, তাই তো? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা সকলেই? হ্যাঁ বুঝতেছি। ক্লায়েন্টে একটু আপনি হ্যাঁ বা না বলবেন। তাহলে দেখুন কেতু গ্রহটি যেটি ভাগ্য, সেই ভাগ্যটিকে কে অ্যাটাক করলো? শুক্র। কারণ শুক্র হলে কেতু কিন্তু মিত্র গ্রহ নয়, কেতু হলো শত্রু গ্রহ। সেই কেতুকে, সেই ভাগ্যকে কিন্তু শুক্র অ্যাটাক করলো। তার মানে এখানে দেখতে হবে কি, অবশ্যই শুক্র স্থান দিয়ে কোনো একটি রেখা ভাগ্যকে কেটে দেবেই দেবে, 100% এটা কিন্তু হবে। আবার দেখুন বৃহস্পতি শুভ গ্রহ, সেই কেতুর সঙ্গে বৃহস্পতি মিত্রতা থাকার কারণেও এই শনি যেহেতু বৃহস্পতিকে লগ্নে দৃষ্টি দিল সপ্তমে থেকে, তা ভাগ্যেতে বিলম্ব সৃষ্টি করবেই। এই রেখাটি যদি এই ভাগ্য রেখাটি যদি হাতে দেখা যায়, অবশ্যই সে হয়তো মধ্যস্থান থেকে উঠে হয়তো বা শনির ক্ষেত্রে যাবে, হয়তো শনির ক্ষেত্রটি হতে পারে অশুভ চিহ্নাঙ্কিত।
এবং সেই শুক্রের দ্বারাই যে কেতু পীড়িত হলো, সেই কারণে কিন্তু হয়তো শুক্রের স্থান থেকে কোনো একটি রেখা বেরিয়ে কেতুর যে ভাগ্য স্থান, কেতু যে একমাত্র ভাগ্য, সেটিকে কিন্তু আপনারা দেখতেই পাবেন। হয়তো এরকম যে কুণ্ডলী পান, এরকম হাত দিয়ে পান, অবশ্যই দেখবেন সেখানে কিন্তু এই শুক্রের স্থান থেকে একটি রেখা বেরিয়ে কিন্তু হয়তো সেই কেতুকে বা ভাগ্যকে কেটে দিয়েছে। আর একটি গ্রহ দেখতে পাচ্ছি শুভ চন্দ্র। চন্দ্রের সঙ্গে, চন্দ্র তো অবশ্যই কেতুকে চন্দ্র কোনো শত্রুতা নেই, কোনো শত্রু নেই, কারোর সঙ্গে শত্রু নেই। সেই ক্ষেত্রে দেখুন ভাগ্যপতি নবম সে চন্দ্র, সে দশমস্ত হয়েছে। দশমপতিতে রবি, সে কিন্তু দ্বিতীয়স্ত হয়েছে। তাহলে দশম এবং দ্বিতীয় মধ্যে কিন্তু একটা কিন্তু যোগ সাযোগ এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং নবমে চন্দ্র সে দশমে গিয়েছে। এখানে কিন্তু চন্দ্রই একমাত্র ভাগ্য সাপোর্ট করছে, কেতুকে সাপোর্ট করছে, আর কিন্তু কোনো গ্রহই কিন্তু এটা সাপোর্ট করছে না। এবং দেখুন নবমের যেহেতু রাহু আছে শুক্রের সঙ্গে, এই রাহু শুক্র মিলে কিন্তু কেতুয়ে কিন্তু এই ভাগ্যকে কিন্তু বিড়ম্বনা সৃষ্টি করছে। এই ক্ষেত্রে স্যার যে বললেন যে এই ক্ষেত্রে রাহু থেকে কোনো রেখা গিয়ে কিন্তু ভাগ্যকে কাটবে, 100% কাটবে, এটা অবশ্যই কাটবে। কেন কি এই রাহুটি কিন্তু কেতুকে ভাগ্যে কিন্তু বিড়ম্বনায় নিয়ে আসবে। তো এই যে আমাদের যে মুখ্য যে 5টি যে আমাদের যে গ্রহ ভাগ্যরেখাকে সাপোর্ট করছে, ভাগ্যকে যে আমাদের যে যেভাবে আমাদের ভাগ্য পরিচালনা করছে, আমাদের কিন্তু অত্যন্ত কিন্তু, এবং ভাগ্যটি হলো মানুষের সমস্ত জীবনের একটা পরিহাস। ভাগ্যই মানুষের জীবনটাকে কিন্তু গড়াতে পারে, ভাঙতে পারে। এই ভাগ্য যদি আমরা যদি বিচার করতে না পারি, তাহলে আমরা জ্যোতিষ করব কিভাবে, জ্যোতিষ শিখবো কিভাবে? ভাগ্য বিচারটি কিন্তু অত্যন্ত অত্যন্ত কিন্তু গুরব বিষয়। কারণ ভাগ্যই বিচার করতে মানুষ আমাদের কাছে আসে। আর এই ভাগ্যই বিচার যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে আমরা কি করে জ্যোতিষ করব? এটাই হলো মূল বিষয়। কারণ এখানে 5টি গ্রহ ভাগ্যকে দেখছে। মূল কেতু, সেই কেতুকে কিন্তু 4টি গ্রহ সাপোর্ট করছে। সেই হিসাবে আমরা কিন্তু খুবই সূক্ষ্ম বিচারের প্রয়োজনীয়তা আছে, এবং খুবই গবেষণা করার বিষয় প্রয়োজনীয়তা আছে আমি মনে করি। এর সঙ্গে আরো যে যেমন টিটু বাবু কিছু আগে যেমন দ্বাদশ ঘর থেকেই ভাগ্যের যে একটি আপনাদেরকে দেখিয়েছে, খুবই অত্যন্ত গুরুত্ব বিষয়। ভাগ্য মানুষটির জীবনের বিশাল পরিহাস নিয়ে আসে, এবং ভাগ্যটি মানুষের জীবনের কিন্তু একটি ভালো মন্দ মানুষের জীবনটি কিন্তু পরিচালনা করতে পারে। তো স্যার মনে হয় কিছু বলবেন আপনি? না না, আপনাকে বলার জন্য আঙ্গুল দিয়েছিলাম যে চন্দ্র কিনা পূর্ব ফল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করেছে, হুম। শুক্র কিনা লগ্ন সাপেক্ষে পাপ এবং রাহু যুক্ত হয়ে অবস্থান করেছে। হুম। তবে এই চন্দ্রকে যখনই আমরা শুভ বলবো, তাহলে এই চন্দ্রকে কি আমরা প্রকৃতভাবে শুভ বলতে পারি কিনা, এই জন্য আমি শুক্র লিখে দিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে আজকের দিনে যদি আমরা ভাগ্য বিচার করতে যাই, চন্দ্রই কিন্তু আমরা এখানে কিন্তু আজকে দেখতে শুক্রবার। পাচ্ছি না। বারটি শুক্রবার, তাহলে বারটিও শুক্রবার, এবং আজকের তারিখটি কিন্তু রাহু। রাহুর একটি কিন্তু এখানে বলবত্তা আমরা দেখতে পাচ্ছি। রাহুর যে একটা কার্য, সে কিন্তু আমাদের কিন্তু ভাগ্যে কিন্তু বিড়ম্বনা সৃষ্টি করবেই করবে। না, এখানে স্যার আমি একটু জানার জন্য একটা কিছু বলতে পারি স্যার? হয়নি সুবীর বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। চন্দ্র শুক্রের নক্ষত্রে পূর্ব ফল্গুনী নক্ষত্রে অবস্থান করেছে, তাহলে এই শুক্র পূর্ব নক্ষত্রে কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যপতি কর্মভাবে চন্দ্র আমরা শুভকারক গ্রহ, ঠিক আছে। তো চন্দ্র শুভকারক গ্রহ, সে শুক্রের নক্ষত্রকে কর্মভাবে। আচ্ছা, কারো মিউট নেই, কে আনমিউট করেছেন? আওয়াজ হচ্ছে একটু, হ্যাঁ, প্লিজ। এখানে 2-3 জন আনমিউট অবস্থা আছে স্যার, যার জন্য সাউন্ডে প্রচুর ডিস্টার্ব হচ্ছে। যেখান থেকে জানতে আওয়াজ হচ্ছে না, আপনি একটু আনমিউট করুন প্লিজ। হ্যাঁ, স্যারের কথা শুনতে পাচ্ছিনি। আচ্ছা বলুন। চন্দ্র শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, এবং সেই চন্দ্র কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট নেই। হ্যাঁ, নেই। না না, তাহলে ভাগ্যপতি কর্মভাবে এটা নিঃসন্দেহে সে শুভ। ভাগ্যবান। হুম। কিন্তু কর্মপতি রবি ধনভাবে অবস্থান করছে, ধরে ধরে নিন এটাও শুভ যোগ। কিন্তু এটা শুভ যোগ। শুক্রের নক্ষত্রে অবস্থান থাকলো, এই ব্যাখ্যাটুকু বাকি রয়ে গেল। এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে এই শুক্রটি লিখিয়ে দাঁড়িয়ে আছি।
আচ্ছা, আমি বোর্ডটা দেখতে পাচ্ছি না এখানে, আচ্ছা দাঁড়ান এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, শুক্র দেখতে পাচ্ছি, এবার দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্রে বসে আছে। তাহলে এই যে চন্দ্র শুক্রের নক্ষত্রে আছে, শুক্র তৃতীয় ভাবে রাহু যুক্ত, মানে তার হুম। ভাগ্যের বাধা কি ভাই বোন দ্বারা হবে না, তার কর্ম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বারা হবে। এটাই স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, এটা লাস্ট টাইম বলতে চাচ্ছিলাম, এটাই লাস্ট টাইম। ব্যবসা করতে শুরু করবে, কিন্তু কোনো ভাই তার ধন সম্পদ লুণ্ঠন করে নেবে না। 100%, এটাই আমি বলতে চাচ্ছিলাম স্যার, যেহেতু শুক্র তৃতীয় বসে আছে রাহু যুক্ত হয়ে, অবশ্যই তার ভাই বোনদের দ্বারাই সেই ব্যক্তির ভাগ্যের বিড়ম্বনা হবেই হবে, এটা 100% স্যার বলা যাবে। কারণ চন্দ্রটিও কিন্তু সে ভাগ্যবতী হয়ে দশমে সেই শুক্রের নক্ষত্রেই বসে আছে, এবং শুক্র তৃতীয় বসে থাকে, তো ভাই বোনের দ্বারাই কিন্তু স্যার বিড়ম্বনা অবশ্যই ঘটাবে স্যার, এটা 100% বলা যেতে পারে। তাহলে যারা পামিস্ট, যারা হাত দেখবেন, তাদের ক্ষেত্রে তাহলে নজর দিতে হচ্ছে কোথায় কোথায়, এবার বলুন একটু। যে হাত দেখতে গেলে আমাদের দেখতে হচ্ছে হাতের রেখা থাকলেই আমরা ভাগ্যবান বলতে পারছি না। অনেকেই এসে বলেন যে আমার এত সুন্দর ভাগ্য রেখা রয়েছে, এত সুন্দর হৃদয় রেখা রয়েছে, এত সুন্দর আয়ু রেখা রয়েছে, এত সুন্দর শিরো রেখা রয়েছে, জ্যোতিষবাবু আপনি খারাপ বলছেন। তো এই যে বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন? তাহলে ভাগ্য রেখার ফল দেওয়ার জন্য যে কয়টি গ্রহ দরকার, 4টি গ্রহ, যে কেতু দরকার ভালো, সরি 5টা গ্রহ, তারপরে শুক্র 5টি গ্রহ। দরকার ভালো, বৃহস্পতি দরকার ভালো, চন্দ্র না দাও না, দরকার। ফ্যানটা দাও। এই 5টি গ্রহ যদি হাতে ভালো না থাকে, তাহলে ওই জাতকের ভাগ্য রেখা কখনোই সৌভাগ্য বয়ে আনবে না, বরং দুর্ভাগ্য বয়ে এনে হুম। তাদেরকে আঘাত দেবে। তারপরে যে ভাগ্য রেখা কোন ভাবে থাকলে কি হয়, যেটি হয় সেটি কিভাবে ফলাদেশ বলবো, যে আমার ভাগ্য রেখা মঙ্গলের ক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে গেছে, তাহলে মঙ্গল কিনা পঞ্চম ভাবে বসে আছে, তাহলে বলতে হবে তোমার ভাগ্যে সাপোর্ট আছে, ভাগ্যে তুমি অনেক ভাগ্যবান মানুষ, কিন্তু তোমার তো লেখাপড়ায় বাবা, উচ্চ শিক্ষায় তো তোমার বাধা আছে, এটা তো তুমি ঠেকাতে পারবে না, কারণ পাপ মঙ্গল পঞ্চমে বসে আছে। সে যখনই পঞ্চমে বসে আছে, আর পঞ্চমপতি বৃহস্পতি লগ্নে পাপ দৃষ্ট, এখানে বৃহস্পতি কেতুর সঙ্গে মিত্র থাকা সত্ত্বেও সে শনি দৃষ্ট থাকার কারণে তোমার কিন্তু সততার অভাব হবে, তোমার রাগ জেদ হবে, তোমার বাবার সাথে মতানৈক্য হবে, তুমি বাবার কথা শুনবে না, বা তুমি গুরুজনের কথা শুনবে না, তার কারণেই কিন্তু তোমার জীবনে লেখাপড়ায় বাধা আসবে। অর্থাৎ তুমি আগে গুরু ভক্তি, পিতা ভক্তি, সাথে মিলিয়ে চলার চেষ্টা করো, লেখাপড়ায় আরো আগ্রহী হও, শিক্ষককে সমীহ করো, শিক্ষকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, তবেই না তুমি শিক্ষার্থী এক সময় শিক্ষা গ্রহণ করবে। এইবার যদি সে যৌবনে পদার্পণ করে, তাহলে তাকে বলতে হবে যে বাবা, বাবা যে ধন সম্পদ রেখে যাবে, কারণ সম্পত্তি কারক মঙ্গল, তো এই বাবার সম্পত্তি কাগজপত্র সব ঠিকঠাক করে রাখো, ঠিক মতো খাজনা দলিল এগুলো খেয়াল রেখো, যে যাতে তোমার জমি নিলাম না হয়ে যায়, তোমার জমি অপরে দখল না করে, তার জন্য ঘিরে বেড়ে নাও, এভাবে যত্ন করে তারপরে রক্ষা করার চেষ্টা করো। যদি বার্ধক্যে আসে বা ওই যৌবনে আসে, বাবা, তোমার বাবা অনেক কিছু করে রেখে গেছে, তোমার বাবাকে একটু যত্ন করো, তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিও না, বাবার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করো, বাবা মারা গেলে বাবার একটা ছবি অন্তত টানিয়ে রেখে প্রতিদিন একটু প্রণাম করো বা একটু সমীহ করো, না হলে পিতৃ প্রণাম মন্ত্র জপ করো, দেখো বাবা তোমার ভালো হবে, তোমার ভাগ্য তখন ভালো হবে। লগ্নে শনি কি করছে, রেখা শনিকে নিয়ন্ত্রণ করছে, শনি কিনা সপ্তমে বসে আছে, তাকে পরামর্শ দেওয়া যেতে পারে যে তুমি বাবা, তোমার ভাগ্য রেখা ভালো আছে, ভাগ্য রেখা শনির ক্ষেত্রে মণিবন্ধ থেকে শনির ক্ষেত্রে উঠে গেছে, কিন্তু শনির আঙ্গুলে উঠে গেছে, তুমি সেক্ষেত্রে কিন্তু করতে পারো যে বিয়ে করার আগে ভেবে চিন্তে বিয়ে করো। তারপরে কি করবা, তুমি যেন পার্টনারশিপে ব্যবসায় না যাও, তুমি যেন বাজি না ধরো, তুমি যেন জুয়া খেলায় লিপ্ত না হও, তুমি যেন অতিরিক্ত কামার্ধ না হও, তুমি যেন তোমার একটি স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটি বিবাহ করতে না যাও, তুমি যেন মানে গোপন প্রেমে লিপ্ত না হও, তুমি যেন অতিরিক্ত মনের অভিলাষ তোমার জীবনে না আসে, তাহলেই না তোমার ভাগ্য ভালো হবে। এ পরামর্শ কিন্তু দিতে পারি না? তারপর কি করতে পারি, যে এই যে নবমে কেতু, কেতু ভাগ্য স্থানে
যেটা দৈব আমাদের সহযোগিতা করবে, পিতামাতা গুরুজনদের আশীর্বাদ সহযোগিতা করবে। তাহলে দৈবকে স্মরণ করো প্রতি কাজে, যার যার ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করো, অথবা দেখা যাচ্ছে স্রষ্টাকে, সেই জগদীশ্বর বলুন, আল্লাহ মহান রাব্বুল আলামিন বলুন, বা ধরুন আমরা সেই যীশু খ্রিস্ট ঈশ্বর বলি, বা ধরুন আমরা বুদ্ধ বলি, বুদ্ধ ধর্মাবলম্বীরা, তো যার যার ধর্ম সে সেই রকম ভাবে পালন করুন। তবেই না কেতু গুপ্ত শক্তির মাধ্যমে আমাদের মস্তিষ্ককে জাগ্রত করে যে ব্যবসায় গেলে তুমি লস না খাও, যে কর্মে গেলে তোমার ঊর্ধ্বতন বসরা যাতে তোমাকে চাপে না ফেলে, সহকর্মীরা যাতে তোমাকে ট্যাপে না ফেলে, সেই রকম একটা কর্ম, সেই রকম একটা যোগ্যতা, সেই রকম একটা পথ যেন সেই স্বয়ং ভগবান তোমার জন্য দিয়ে দেয়, তার জন্য তুমি চেষ্টা করো। আর কি করবা? সেখানে শুক্র তৃতীয় ভাবে বসে আছে। দেখো, ঈশ্বর তোমাকে সুন্দর একটি ভাই দিয়েছে বা সুন্দর একটি বোন দিয়েছে। হতে পারে সে কালো, হতে পারে সে মূর্খ, হতে পারে সে বোবা, হতে পারে সে